হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি খবর আল খিদের, আল ওয়াহিদ? দুজন ওয়ালাইকুম কেমন, দিনকাল আসসালাম। কেমন যাইতেছে? আলহামদুলিল্লাহ। ভালোই যাচ্ছে। ওয়াহিদ ভাইয়া। আলহামদুলিল্লাহ যাচ্ছে, ও, বাহ। আল্লাহ বাঁচায় রাখছে। আর এই সুন্দর দুনিয়া আর চারপাশের প্রাকৃতিক দুনিয়া সুন্দর, দৃশ্য চারদিকে প্রাকৃতিক দৃশ্য আছে, দেখার অনেক জন্য সুন্দর লাগে। অনেক এখন আসলে এখানে আমি এক্সাইটেড। আলো ভাই, যেমন জিনিসটা যদি বলি, যেমন মনে করো যে আজকে মেইন টপিক হইতেছে যে জিনিসটা নিয়ে ডিসকাশন হইতেছে গ্লোবাল মিডিয়া আর এর প্রভাবের। এখানে বিভিন্ন অ্যাডভার্স এফেক্ট থাকতে পারে, বিভিন্ন জিনিস থাকতে পারে। আসলে এখানে যে কনটেক্সচুয়াল যে আলোচনা, এটা নিয়ে আসলে আলোচনা আমরা করতে চাইতেছি। এখন আমি আল ওয়াহিদরে জাস্ট ইস্যুগুলো একটু ইন্ট্রোডিউস করার জন্য বলতেছি। এখন একটু আপনি কাইন্ডলি ইন্ট্রোডিউস করেন। এখন আমরা যখন গ্লোবাল মিডিয়া পক্ষপাত নাহলে গ্লোবাল মিডিয়া বায়াসের কথা বলি, আমি সিম্পলি এটা বলবো সহজ বাংলা যে গ্লোবাল মিডিয়া পক্ষপাত মানে হলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নির্দিষ্ট দৃষ্টিকোণ বা স্বার্থ অনুযায়ী খবর প্রকাশ করা। সিম্পল জিনিস হইতেছে গ্লোবালি যে মিডিয়াটা, যে পার্সপেক্টিভ, যে বায়াস জিনিসটা কি, যে এক কথায় নির্লিপ্ত থাকা, যে আমি একটা পার্সপেক্টিভে দেখলাম, একটা পার্সপেক্টিভের কথা বললাম, এটা হইতেছে বায়াস। সো আমরা হইতেছে মেইনলি যে গ্লোবাল মিডিয়া বায়াসের কথা আজকে বলবো, যেটা হইতেছে যে এই যে সোশ্যাল মিডিয়া নাহলে বিভিন্ন সংবাদের মাধ্যম দিয়ে যে পার্সপেক্টিভটা তোলা হয় ওইটা নিয়ে। এখন আলখেদের ভাই আপনার কিছু বলার আছে এটা নিয়ে? তো আপনি হচ্ছে বায়াসড মিডিয়া সম্পর্কে মূলত আমরা সবাই আলোচনা ১ম এ করতে যাচ্ছি, তাই না? তো বায়াস নট অন দ্য বায়াস মিডিয়া, মানে ফার্স্ট অফ অল এই জিনিসটা করলে ভালো হয়, মানে মিডিয়ার ইন্ট্রোডাকশন বা মিডিয়া বলতে আসলে কি বুঝি, এই জিনিসটা যদি একটু আলোচনা করতে। আপনার ক্ষেত্রে মিডিয়া বলতে কি, আপনার সাবজেক্টিভ মানে আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং যে আমার অনুযায়ী। আমার ক্ষেত্রে মিডিয়া হচ্ছে আ ২ ধরনের। ১ম হুম। হচ্ছে যেটা অ্যাকচুয়ালি আমাদের নিউজ রিপোর্ট অ্যান্ড এটা আমাদের খবরের কাগজও হতে পারে বা নিউজ রিপোর্টিং হইতে পারে। তাছাড়া যে পলিটিক্যাল যে আলাপ আলোচনা বা পডকাস্ট সহকারে যে আ কনটেন্টটা আমাদেরকে প্রোভাইড করে, সেটা এক কাতারে। আর অন্য কাতারে হচ্ছে আমাদের যে এন্টারটেইনমেন্ট পারপোজ, যেমন মুভিজ হইতে পারে বা কোনো ধরনের নাটক বা সিরিজ যে মিউজিক বা এন্টারটেইনমেন্ট মডেলিং মিডিয়া। এক্সাক্টলি। তো ওইটা আলাদা ২ টা সেক্টর এটা। তো এখানে ২ টা কমপ্লিটলি পুরা ডিফারেন্ট একটা ধরন মিডিয়ার। ঠিক আছে? সো আমরা আমি হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করি যে কোনটা সম্পর্কে আমাদের ইয়াং জেনারেশনের উপর সবথেকে বেশি প্রভাব পড়তেছে? এখানে ইন জেনারেল বিভিন্ন ইস্যুতে তো সোজা কথা হইতেছে মানে যে প্রভাব কিভাবে আরকি পড়তেছে। মিডিয়াটা প্রভাব ফেলতেছে এখন আমাদের উপর? এখন একটা হইতেছে মাধ্যম, বিভিন্ন মাধ্যম আছে মিডিয়া, যেমন সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক আছে, টুইটার আছে। সোজা কথা হইতেছে যে টিকটক আছে। এগুলো ফেসবুক আর টিকটক, সোজা কথা হইতেছে এগুলো ইয়াং জেনারেশন, মেনলি টিনেজারদের বেশি ইনফ্লুয়েন্স করে। আর পলিটিক্যাল মিডিয়া বর্তমানে এক্স রে স্ট্রংলি বলা হয়। সোজা কথা হচ্ছে এক্স বা টুইটার যেটাই বলি, এর পলিটিক্যালি খুবই এখন একটা মেজর প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়। এখন আমি যদি সোজা কথা হইতেছে যে মানে টিনেজার বা অ্যাডোলেসেন্ট যেসব ছেলে মেয়ে আছে, নট অনলি অ্যাডোলেসেন্ট বাট ইয়াং যারা আছে মেইনলি, আমি সোজা কথা হইতেছে লাইক অ্যারাউন্ড 15 to 35, ইভেন 40, এইসব জেনারেশনের যদি আমি ইয়াং ক্যাটাগরিতে ধরি সাপোজ। কারণ সোজা কথা লাইফ এক্সপেক্টেন্সি বাড়তেছে, অনেক কিছু বাড়তেছে। সোজা কথা হইতেছে এই অনুযায়ী তারা কিন্তু এখন ইয়াং ইয়াং জেনারেশনের এজ এজ স্ট্রাকচারটাও কিন্তু বৃদ্ধি পাইছে। আর যদি বলি তাদের কথা যদি আমি ইনক্লুড করি, তাহলে এই জেনারেশন মধ্যে মিডিয়া যে নেগেটিভ সাইডগুলো সেটাই কিন্তু বেশি ইনফ্লুয়েন্স করে। এটা এন্টারটেইনমেন্ট মিডিয়ার ক্ষেত্রে বেশি প্রযোজ্য, আর সোশ্যাল মিডিয়া তো আছে এই ক্ষেত্রে। ফর এখন এক্সাম্পল আমি আল হিকায়া ভাইয়ের ওনার পয়েন্টে আমি একটা রিলেট করে কথা বলি যে আমরা দেখি যে বেশিরভাগ বাচ্চাদের মধ্যে তারা হইতেছে ডিজনি দেখে, ডিজনি টিভি, সত্য। বিভিন্ন শোজ দেখে। এগুলোর মধ্যেও আমরা একটা মিডিয়া বায়াস দেখব। হয়তো ডিজনি তারা একটা দেখে ক্যারেক্টারকে রেশিয়ালি এটার ইমপ্লিফিকেশন দিতে পারে,
না হলে একটা ক্যারেক্টারের অন্য কোনো বাজে যেটা হইতেছে আমাদের রিয়েল ওয়ার্ল্ড স্টেরিওটাইপ ওটা ইনপুট করতে পারে। এটা হইতেছে এক ধরনের মিডিয়া বায়াস, যেটা আল খেদের ভাই বলছিল যে মিডিয়া বায়াস এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতেও থাকতে পারে। এটা সত্য কথা বলছিল উনি, যেটা ভ্যালিড একটা পয়েন্ট দিছে। এখন এখানে কিন্তু আসলে মিডিয়া বলতে যে আমরা কি বুঝি এটাও আসলে কিন্তু জানা দরকার। মিডিয়া হইতেছে মাধ্যম, যে মাধ্যমে আমার কাছে সোজা কথা ইনফরমেশন আসবে আর আমি এটা রিসিভ করব। এখন রিসিভ করব আমার চোখের মাধ্যমে, তো আমি রিসিভ করব আমি কি দেখতেছি, এই যে জিনিসটা আমি দেখতেছি সেটা কিন্তু আমাকে ইনফ্লুয়েন্স করতেছে না। আমি যা দেখি সেটাই কিন্তু আমি এন্ড অফ দ্য ডে ইনফ্লুয়েন্সড হয়ে করার ট্রাই করি। এখন এখানে মিডিয়া বলতে সোজা কথা হইতেছে, যেমন ডিজনির কথা বললো বাচ্চাদের ক্ষেত্রে, এখন ডিজনির প্রসঙ্গ আসতে পারে, আবার জাপানিজ অ্যানিমের কথাও আসতে পারে, আবার গেমিং ওয়ার্ল্ডের কথাও কিন্তু আসতে পারে না। এখন ইয়াং হুম। জেনারেশন কিন্তু এগুলো দ্বারা বেশি এফেক্ট যেটা হইতেছে। কনজিউম করবে আর কি ইয়াং জেনারেশন হ্যাঁ, কনজিউম করতেছে, রিসিভ করতেছি, এটা রিসিভ করলে ওইটা ইম্প্যাক্টও পড়তেছে। এখন নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে না পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, এটা পার্ট অফ ডিবেট। সোজা কথা হইতেছে যে এটা অনেকটা ক্ষেত্রে ডিবেটেবল। আর মেজর যেটা সেটার ইস্যু হইতেছে যে মেইন ক্ষেত্রে আমাদের কিন্তু নেগেটিভ অ্যাডভার্স এফেক্টটাই কিন্তু বেশি করতেছে। এখন আমি যদি বলি যে আমি যদি অ্যানিমের বিভিন্ন ক্ষেত্রগুলা নিই, যেমন অ্যানিমিতে সোজা কথা বিভিন্ন যে ক্যারেক্টারিস্টিক দেখানো হয় বা ইয়া হয়, এখানে কিন্তু অনেক সোজা কথা হইতেছে যে নেগেটিভ জিনিস দেখানো হয়। এখন পজিটিভ অনেক কিছু আছে, বাট নেগেটিভ জিনিসই কিন্তু এখানে বেশি দেখানো হয়। ঠিক গেমিং এর ক্ষেত্রে আমাদের ইনফ্লুয়েন্স হইতেছে, কিন্তু ইনফ্লুয়েন্সটা আমাদের হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটিটা কতটুকু আছে সেটা কিন্তু আমরা পারি না, আমরা পারিও না জানিও না। এখন এই ক্ষেত্রে যে ইম্প্যাক্টটা পড়তে পারে, যে অ্যাডভার্স এফেক্টের, এটার জন্য যে অ্যাওয়ারনেসটা দরকার, এটা নিয়ে একটু আপনি আলোকেদের আলোচনা করেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো কাহিনী হচ্ছে যে আমাদের যে গেমস বা আমাদের যে অ্যানিমে বলেন বা আমাদের ইয়াং জেনারেশন এক কথায় যেটা হচ্ছে কনজিউম করতেছে। তো ওইটা সম্পর্কে আরকি যদি আমরা ওটাকে পিউরিফাই করার জন্য আপনি কি এটা জিজ্ঞেস করছেন যে পিউরিফাই করার জন্য আমাদের কি করা উচিত? এরকম কিছু? পিউরিফাই না, সোজা কথা হইতেছে মানে যে আপনি কি কন্ট্রোল, জিজ্ঞেস মোর করছেন লাইক আ ওনাকে যে এটার স্ট্র্যাটেজিক রেসপন্স কি হতে পারে? আ আচ্ছা, 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 আচ্ছা। তো এইটার যেটা বললেন আ হিকায়াত ভাই যে জিনিসটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ ২ টার ইফেক্ট পড়তে পারে আমাদের মধ্যে। তো সাধারণত পজিটিভ যে অ্যা মানে ইমপ্যাক্ট ওইটা খুবই কম। আ যেমন এটা বলার বাইরে। কারণ আমরা কিন্তু হিউম্যান বিইং। আমরা কিন্তু অফ কোর্স নেগেটিভ জিনিসটাকে বেশি প্রাধান্য দিব পজিটিভ এর তুলনায়। এটা আমাদের নেচার। তো ওই হিসাবে তাছাড়া অ্যানিমে বলেন বা বিভিন্ন গেমস বলেন ওইখানে এলজিবিটিকিউ প্রমোট করা হয় সাধারণত অনেক ক্ষেত্রেই। সুন্দর একটা কথা বলছেন। হ্যাঁ, এটা সত্য। তাছাড়া আপনার আ স্যাটানিজম যেমন আপনি যদি এ অনেক একটা গেমের নাম যেমন বলেন গেনশন ইমপ্যাক্টে যে বা পাবজিতে মনে করেন যে জিনিসটা প্রমোট করা হয়েছিল। এক্সাক্টলি। হুম, হুম। যেমন আপনি যদি গেনশিনের কথাটা বলেন, গেনশিনে কিন্তু আপনার যে স্ট্যাচু গুলার worship করা হয় যেমন আ উদাহরণস্বরূপ হচ্ছে বাল নামের একটা ক্যারেক্টার ওইটা কিন্তু একটা ডিমন। এটা কিন্তু একটা স্যাটানিজম এর একটা ডিমন। ওইটাকে worship করা হচ্ছে ইনডাইরেক্টলি আ স্ট্যাচু অফ আ ওয়ারশিপ করলে আপনাকে রিওয়ার্ড দেওয়া হবে, এরকম কিছু নাকি? হ্যাঁ, হ্যাঁ, worship করলে ওটাকে রিওয়ার্ড দেওয়া হবে। সো এটা হুম, হুম। কিন্তু খুবই মানে ইনডিরেক্টলি আমাদের আ মানে আমাদের সাবকন্সিয়াস মাইন্ড কিন্তু এটাকে কনজিউম করতেছে। মানে এই জিনিসটাকে আমরা অনেকটা নরমালাইজ করা হচ্ছে। ঠিক আছে? মানে আমরা কিন্তু জানতেছি যারা গেনশিন খেলে বা ওই টাইপের গেমস খেলে, তারা কিন্তু জানে যে এই জিনিসটা এটা ডিমনিক নেম। তারপরেও কিন্তু তারা এখানে worship করতেছে। মানে এইটা বিবলিক্যাল জাস্ট ভার্সনে এটা ডেমন হিসেবে পরিচিত। বাল। হ্যাঁ, হুম। এক্সাক্টলি। তো এই জিনিসটা কিন্তু তারা জানার পরেও তারা আ ওইটাকে worship করতেছে বা ইয়া করতেছে। এটা কিন্তু খুবই আমাদের সাবকন্সিয়াস মাইন্ড ইয়া করতেছে। স্যাটানিজমটা কিন্তু আমাদের মধ্যে আস্তে, আস্তে গেমস আর হচ্ছে বিভিন্ন কার্টুন বা মিডিয়ার মাধ্যমেই আরকি আমাদের মধ্যে ঢুকায় দেওয়া হচ্ছে। আর হুম। LGBTQ র যে ফ্যাক্টরটা ওইটা তো আছেই। ওইটা তো বোনাস। এটা তো মানে একটা লিবারাল এজেন্ডা বলতে পারি। অবভিয়াসলি লিবারাল এজেন্ডার মধ্যে পড়া হয়, যেটা হোক। কিন্তু আপনি আম যদি দেখেন LGBTQ হচ্ছে যে জিনিসটা ওটা কিন্তু অনেক বাজে, বাজে ধরনের জিনিসটা আরকি আমাদের রিপ্রেজেন্ট করে। যেমন সমকামিতা কখনো ন্যাচারাল একটা জিনিস হয় না। মানে হুম। যে এটাও একটা হতে একটা পারে অনেক ইনস্ট্যান্সে, সিচুয়েশন এর মধ্যে ডিপেন্ড না, না, করে। না। এটা কোনো দিক থেকে আচ্ছা, ন্যাচারাল আচ্ছা। আল ওয়াহিদ মানে মানে হইতে ন্যাচারাল হতে পারে বলতে আপনি কি বুঝাইতেছেন এটা?
ফর এক্সাম্পল এটা খুবই আউট অফ টপিক হবে, কিন্তু আমি এটা খুবই না, তাড়াতাড়ি বের হইতে চাইতেছি যে ধরেন একটা প্রিজন, হ্যাঁ আমরা যখন একটা প্রিজনের কথা বলি, বেশিরভাগ জেলে এলজিবিটি কিউ এগুলা কাহিনী হয়, হ্যাঁ ধরেন এটা 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 কেন হয় এটা আমি একটু ইনক্লুড এগুলা করি, কেন যেমন হয় কেন প্রথমত আমরা যদি আগেরও আমাদের প্রিজন সিস্টেমে আমরা যদি চলে যাই আরো 600 নাহলে 1000 বছর আগে, এটলিস্ট কোনো ফ্যামিলি মেম্বার না হলে হইতেছে তাদের ওয়াইফ এদের সাথে একটা সময় কাটানোর একটা টাইম দেয়া হইতো, যেটা মডার্ন সিস্টেম সোসাইটিতে দেয়া হয় না। অনেক প্রিজন রেগুলেশন আছে যেগুলো এত মেনটেন করাতে এগুলা জিনিসটা হয়, মানে এই সেক্সুয়াল ইন্টারাকশন গুলো হয় প্রিজন না হলে বিভিন্ন জায়গার মধ্যে, যেগুলো অনেক ক্লোজড আপ জায়গা। সো তখন ওই ক্ষেত্রে এটা ন্যাচারালিস্টিক, কিন্তু একটা কমন সোসাইটিতে একটা সোসাইটাল ইমপ্যাক্টে এটা ন্যাচারাল না। আমি তো আলোয়াহিদ শেষ করো আচ্ছা আমি এখানে একটা পয়েন্ট আছে, আমি আমার পয়েন্ট আছে অনেক এখন ধরেন যে একটা সোসাইটাল ক্ষেত্রে আমরা যখন সোসাইটাল ক্ষেত্রে দেখবো যে সোসাইটির মধ্যে এলজিবিটি কিউ কি নর্মাল, নো ইটস নট, কেন আমরা একটা সোসাইটির মধ্যে আমরা সবসময় শিখে আসছি আর দেখে আসছি, আর এথিক্যালি যেটা কারেক্ট যে ছেলে আর মেয়ে দুইজন আলাদা, ছেলে এবং মেয়েদের তাদের দুইজনের কাজ আলাদা আলাদা, obviously agreeable। এখন তাদের সেক্সুয়াল যখন আমরা দেখবো যে তাদের সেক্সুয়ালি তারা একজন আরেকজনের কাছ থেকে অ্যাট্রাক্টেড, তার মানে এটা ন্যাচারালি প্রসেসটা হয় না, এটা হয় ইনফ্লুয়েন্সের মাধ্যমে, যেটা আমি মেনশন করলাম প্রিজন, নাহলে এটা হতে পারে অন্য কোনো তার কোনো এলজিবিটি কিউ ফ্রেন্ডলি ফ্রেন্ড আছে সেক্টরে এসে পড়ছে না। যেমন সাপোজ আপনি মনে করেন যে আপনি প্রিজন পপুলেশনের কথা যদি চিন্তা করেন, যেমন ইউএসএ প্রিজন পপুলেশন যে একজন স্ট্রেট হয়ে জেলে ঢুকছে, সুপার স্ট্রেট হিসেবে ঢুকছে, সে যখন বাইর হয়ে যায় সে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু সে গে হিসেবে বাইর হয়ে যায়। এটা কারণটা কি? এটা কারণ হইতেছে যে মানুষকে তার পরিবেশ সামহাও এফেক্ট করে। আপনি যদি আপনি অ্যাজ এ স্ট্রেট পারসন যদি আপনি সোজা কথা হইতেছে যে একটা গেইশ পরিবেশে থাকেন, সোজা কথা হইতেছে আপনি কিন্তু শয়তান এসে গুতাবে, এটাই কিন্তু স্বাভাবিক। আপনি দেখবেন যে আপনার সেক্সুয়াল ওরিয়েন্টেশনে সামহাও এটা এফেক্ট করতেছে। আপনার আলোচনার মাধ্যমে বলেন হ্যান বলেন যে আপনি যদি সোজা কথা হইতেছে সেক্সুয়ালিটির যদি স্পেকট্রাম হিসেবেও ধরেন, অ্যাজ এ পারসন অ্যাজ এ ট্র্যাডিশনালিস্ট আমি মনে করি যে জেন্ডার হইতেছে দুইটা। তো এইখানে আমি কিন্তু ন্যাচারাল মেনশন করছি, আমি কিন্তু পুরো একদম যে ন্যাচারাল যে বিষয়, হ্যাঁ ওটা তো আমি জানি ন্যাচারাল মেনশন করছি, ন্যাচারাল না, এটা নার্চারিং। উনি একটু ভুল করছে, আল ওয়াহিদ এখানে একটা ভুল কথা বলছে, কারণ উনি যে কথাটা বলছে এখানে মানে জিনিসটা ন্যাচারাল না এক্স্যাক্টলি। ন্যাচারাল হচ্ছে ন্যাচারাল কিছু জন্মগত হবে, যেভাবে জন্ম যেটাই আসলে হক ওইটাই অ্যাকচুয়ালি নেচার। এখন ন্যাচারাল না। সো আপনি যদি এখন একটা মানুষকে গেইশ পরিবেশে ট্রিট করেন, অফকোর্স সে ইন দি এন্ড গে হয়ে যাবে, ইনফ্লুয়েন্স হবে। হ্যাঁ ইনফ্লুয়েন্স তো হবে, শয়তান এক্সিস্ট করে, শয়তান আমাদের কি মানে এই যে দেখেন সো এইখানে এটা কিন্তু ন্যাচারাল, ফর এক্সাম্পল এটা কিন্তু আর্টিফিশিয়াল হয়ে যায়। ন্যাচারাল না এখানে ন্যাচারাল কেমনে আমি একটু আমার বিশ্লেষণটা করি, আমরা টপিকের বাইরে যাইতেছি তাও সমস্যা নেই, এটা আমি বলি। ফর এক্সাম্পল আমরা যখন দেখি বিভিন্ন প্রাণী নাহলে বিভিন্ন পশু, এদের মধ্যে এদের কাছে এদের মাধ্যমে কিন্তু ইন্টেলেকচুয়াল কোনো বিং না, এরা ইন্টেলেকচুয়াল বিং না, তাদের মধ্যেও তাও একটা হোমোসেক্সুয়াল ট্রেট থেকে থাকে না, তারা যখন ওই সার্কামস্ট্যান্সেস এর মধ্যে পড়ে না হলে ওই ইনফ্লুয়েন্সে হয়। কিন্তু এক্স্যাক্টলি এক্সেপশন কিন্তু এক্সাম্পল হয় না কখনো। হ্যাঁ ওটাই তো এক্সেপশন কিন্তু এক্সাম্পল হয় না, কিন্তু এটা এক্সেপশন। আপনি এখানে আপনার প্রুফ কি করতে যাচ্ছেন ওয়াহিদ বলেন? আমি এখানে আমার প্রুফ করতে চাচ্ছি যে আমাদের হোমোসেক্সুয়ালিটি এই জিনিসটা বছরকার পর বছর আমরা এই জিনিসটা দেখে আসতেছি, হ্যাঁ না? আর রিসেন্ট ইয়ার্সে এলজিবিটিকিউ ইনফ্লুয়েন্সটা স্কাইরকেট করা হয়েছে, হ্যাঁ দেখে আসতেছি, আর এটা আমরা ডেকেডস ধরে দেখতেছি, হ্যাঁ। আচ্ছা আগে এটা তো আচ্ছা এই এলজিবিটিকিউ সোজা কথা হইতেছে যে মানে রিসেন্টলি স্কাইরকেটিং, এখনো স্কাইরকেটিং ওভাবে হয় নাই যেভাবে মিডিয়াতে পোর্ট্রে করা হয়। এটার জন্য তো মিডিয়ার যে গে এজেন্ডা 21 এর একটা পার্সপেক্টিভ আছে এখানে, ইউএন এর যে এজেন্ডা 21, আমার এসডিজি যে আপনি একটা দেখবেন, এসডিজি যে 17টা গোলস এর কথা বলা হয়েছে, ওখানে একটা গোলস আছে সেখানে সোজা কথা হচ্ছে জেন্ডার রিলেটেড একটা আছে ওইখানে, কিন্তু আপনি যদি ডিপলি চিন্তা করেন ওইখানে কিন্তু 75 জেন্ডার রুলস এর ভিতর রুলিং এর ক্ষেত্রে কথা বলা হয়েছে, এখানে কিন্তু মেল এন্ড ফিমেল জেন্ডার খালি বোঝানো হয়নি এখানে। হ্যাঁ এটা তো অবশ্যই, আর আমি এই জিনিসটা এগ্রি করি,
আমি এখন জিনিসটা এগ্রি আপনার করি আচ্ছা এখন। আচ্ছা এগ্রি করেন, বুঝতে পারছি জিনিসটা। এখন এজেন্ডা যেটা, যেমন এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে যেটা মনে করেন যে যেটা চাইতেছে এনডব্লিউর একটা অংশ, নিউ ওয়ার্ল্ড অর্ডার যে এটাকে বলা হয়। এখন অনেকে বলতে পারে এটা কনস্পাইরেসি থিওরি, হ্যান ত্যান বহুত কিছু বলতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে ইটস হ্যাপেনিং রাইট নাও। এখন নেচার নেচার আপনি যদি বলেন যে হ্যাঁ এর ট্রেট আছে, সোজা কথা হইতেছে যে বিভিন্ন পশু পাখি আপনি যদি দেখেন তাদের মধ্যে এর ট্রেট আছে, কিন্তু অ্যাজ এ আমার হিউম্যান পয়েন্ট হইতেছে আবু আল হেকায়া ভাই, যে বিং যখন ফর এক্সাম্পল আমরা যদি প্রফেটদের কথাও আনি, বিভিন্ন প্রফেটদের আমরা যদি বাইবেল নাহলে কোরআন নাহলে বিভিন্ন প্রফেসিজ আমরা দেখি, হোমোসেক্সুয়ালিটি একটা ইমোরাল অ্যাক্ট, এটা হচ্ছে মোরালিটির আন্ডারে পড়ে না, এগুলা রিলিজিয়ান আর নাহলে বিভিন্ন থিওলজির মধ্যে। হ্যাঁ, এখন যখন একটা ফর এক্সাম্পল আমরা হইতেছে যদি লুত আলাইহিসসালামের কাহিনী আনি, হ্যাঁ লুত আলাইহিসসালামের যখন আমরা কাহিনী আনি তখন দেখবো যে তাদের ওই জেনারেশনের, তার যে জেনারেশনের মানুষজন ছিল তারা খুবই বাজে কাজে নির্লিপ্ত হয়ে গেছিল। তখন হইতেছে আল্লাহ হইতেছে লুত আলাইহিসসালামকে পাঠাইছে জানি তাদের ওইটাতে ওয়ার্ন করা হয়। তার মানে কি যে আমাদের হিউম্যানরা, আমাদের যখন একটা ওয়ার্নিং সেক্টর না থাকে, কেউ ওয়ার্নিং এর কেউ না থাকে, তখন আমরা হইতেছে ওই ন্যাচারালিস্টিক ওই বিহেভিয়ারে আমরা চলে যাই, খারাপে চলে যাই। আচ্ছা এখানে ওটা আপনি কোশ্চেন করে আমরা কি খারাপ? এটা আপনাকে একটু বুঝতে হবে ওয়াহিদ ভাই। আমরা কিন্তু টপিকের অনেক দূরে চলে গেছি, কিন্তু আমার একটা কথাই আপনাকে প্রুফ করেছি। ন্যাচারাল একটা যে আপনি যেভাবে বলতেছেন ওইটা কিন্তু আর্টিফিশিয়াল জিনিসটা কি আর ন্যাচারাল জিনিসটা কি, এটা আপনার বুঝতে হবে। না আর্টিফিশিয়াল আমি যেটা বলতেছি ওটা পয়েন্ট একই জিনিস, যে হিউম্যানরা আগে থেকে মার্ডার করতো। এই যে হিউম্যান প্রথমে কিন্তু প্রথম জিনিসই কিন্তু আমরা যদি আদম আর হাওয়ার কাহিনীও আমরা যদি দেখি, আমরা হইতেছে ওখানে কেইন হইতেছে ওর ভাইকে মার্ডার করে ফেলছে, হ্যাঁ না? আর হিউম্যানস হইতেছে সবসময় তার অ্যাডভান্টেজের জন্য খারাপ কাজ করবে, এটা একটা ন্যাচারাল একটা ট্রেট আছে। এটার কাহিনী হইতেছে রিলেট করে হইতেছে ফার্স্ট ইভেল, যে জিনিসটা যদি আপনারা জানেন যে প্রথম ইভেলের থেকে রিলেট করে জিনিসটা। এখন আমার পয়েন্ট হইতেছে এখানে যে হিউম্যান রাইটস ন্যাচারালি মার্ডার করে আসছে, এই সোসাইটাল নর্মস আনা হইছে দেখেই তো, সোসাইটাল রুলস ইনস্টিংক্ট এক না, ওইটাই তো আমি বলতেছি কি। না আমি আমার পয়েন্ট হইতেছে যে এই সোসাইটাল রুলিংস ধর্ম নাইলে বিভিন্ন থিওলজি থেকে আনা হইছে দেখেই তো এখন হিউম্যানসরা মার্ডারকে খারাপ ইয়ে করতেছে। কেন? এটা হচ্ছে গডের রুলিংস, এজন্যই তো হিউম্যানস এটা মেনে চলতেছে। এখন অনেকজন মানে না তাদের কিন্তু এটা মেনে চলতেছে। ওইটা আমি বলতেছি যে এই যে গে হয়ে যাইতেছে নাহলে বিভিন্ন জিনিস হয়ে যাইতেছে, এখন এটা ইনফ্লুয়েন্স। কিন্তু আমরা যদি প্রিজনের ক্ষেত্রে চিন্তা করি, নাহলে আরো বছর আগের কথা চিন্তা করি, এটা একটা ন্যাচারাল পার্সপেক্টিভ আছে। আচ্ছা ন্যাচারাল বলতে আপনি কি বোঝান? মানে ন্যাচারাল মানে ন্যাচারাল ট্রেট, যার সোজা কথা হইতেছে আমি সোজা কথা হচ্ছে জন্ম থেকে যদি সোজা কথা হইতেছে মেয়েদের প্রতি অ্যাট্রাকশন থাকে, আমি স্ট্রেট, ঠিক না? ন্যাচারাল জিনিস বলতে আমরা বুঝি হইতেছে সাধারণত যেটা জন্ম থেকে আমার যে ট্রেটটা থাকে। এখন আমরা দেখেন আপনি কি এটা বিশ্বাস করেন যে তারপর বলেন। এখন যেমন সোজা কথা দিচ্ছে যে এটা যেমন আমি আল খিজিরের সাথে এখানে একমত জিনিসটা, যে সে আর্টিফিশিয়াল কথাটা যে বলছে, কারণ সোজা কথা দিচ্ছে যে নার্চার ভার্সেস নেচার একটা কথা আছে। নার্চার অলওয়েজ ইনফ্লুয়েন্স, নার্চার ভার্সেস নেচার। নার্চার হইতেছে বা আর্টিফিশিয়াল, নার্চার হইতেছে আমাকে শেখানো হইতেছে, আর নেচার হইতেছে যে আমার ইনার ইনস্টিংক্ট, আমার সোজা কথা হইতেছে জন্ম থেকে আমি এটা করতেছি। হ্যাঁ কিছু এক্সাম্পল সোজা কথা হইতেছে যে যেমন একটা বিভিন্ন স্টাডি দেখে there is nothing like gay gene, একটা কথা আছে গে জিন নিয়ে স্টাডি করা হয়েছে, হ্যান করা হয়েছে, এখানে কোনো গে জিনের কোনো অস্তিত্ব খুঁজে পায়নি, যেখানে যে কোনো প্রমাণ নাই। এখন যেটার কোনো অস্তিত্ব নাই সেটা কখনো নেচার হইতে পারে না। সেটা যদি আমার কাছে এখন সে যেটার অস্তিত্ব নাই সেটা যদি সামহাও আমাকে ইনফ্লুয়েন্স করে, সেটা অলওয়েজ নার্চারিং এর মাধ্যমে বা আমার পরিবেশের মাধ্যমে, পরিবেশই তো আমাকে নার্চার করে। এখন আপনি যদি বলেন যে এটা নেচার, অনেক সেক্টরে অনেক ক্ষেত্রে আছে, অনেক ক্ষেত্রে আমার খুঁটে ধরে এটা তো আমার লাভ নেই, তাই আমরা টপিকের ব্যাপারে আমি এখন এটা শেষ করতেছি, আর আপনারা আপনাদের পয়েন্ট বলে দিয়েছেন, সমস্যা নেই। এখন আমার বিষয়টা হচ্ছে দেখেন অনেকজনই আছে তাদের ফ্যামিলি স্ট্রেট, তারা খুবই কনজারভেটিভ ফ্যামিলির মধ্যে চলে গেছে, একটা ছেলে গে হয়ে গেছে ওখান থেকে। হ্যাঁ এটা হইতে পারে তার সোসাইটির মধ্যে, ধরেন তাদের সোসাইটিও গে না,
তাও সে গে হয়ে গেছে। এটা তো পসিবল না। এখন সোজা কথা মানে সে গে হয়ে গেছে বা হ্যান হয়ে গেছে, সে সোজা কথা এখন যে তার টেন্ডেন্সি আছে। এখন আপনি মনে তার করেন টেন্ডেন্সি আছে, হ্যাঁ, এই টেন্ডেন্সি টেন্ডেন্সি আছে। আচ্ছা আমি শেষ করি। যেমন আমি সোজা কথা টেন্ডেন্সি আছে, সে টেন্ডেন্সির কারণে গে হয়ে গেছে। আবার সোজা কথা হইতেছে যে 2 দিনবার, যেমন সোজা কথা বিভিন্ন ভাবে দেখা যায় যে সে একজন আজীবন সোজা কথা হইতেছে যে আমি সোজা কথা ইয়ার কথাই চিন্তা করি না কেন, যেমন ইয়া যে ট্রান্সজেন্ডার, যেমন আমি এমিলি পেজের কথাই চিন্তা করি, এখন এলিয়েট পেজ হইছে। যেমন এমিলি আগে ছিল তো এমিলি পেজ অর সামথিং লাইক দ্যাট প্রবাবলি, সে যে ইনসেপশন মুভিটা করছে, সে আজীবন বেডি হিসেবে ছিল, মেয়ে ছিল। হঠাৎ করে সে কোনখান থেকে সে তার মধ্যে সোজা কথা লেসবিয়ান থট প্রসেস এসে পড়ছে, সে জেন্ডার চেঞ্জ কইরা সোজা কথা হ্যাঁ, হইছে এটা এখন তো ইনফ্লুয়েন্স, এটা হচ্ছে এলজিবিটিকিউ কমিউনিটির ইনফ্লুয়েন্স। আর আমার পয়েন্ট হইতেছে আমরা যখন ইভেন বাংলাদেশেও দেখি ওয়াহিদ ভাই, আপনি বলে আপনার আমাকে একটু বলতে দেন। আপনার পয়েন্টটা হচ্ছে এমন হয়ে গেছে যে হোয়াট ইফ হয়ে গেল, এটা তো না, এটা তো হোয়াট হয় ইফ না। হয়ে গেল না, আমাদের আমি এভাবেই জিনিসটা হইতেছে বলছি। দেখতে হবে এমনি। দেখেন, জিনিসটা হইতেছে দেখতে হবে যে অনেক মানুষ আছে বাংলাদেশে, আবার অনেক অন্য অন্য দেশে যেগুলো জায়গায় গে নেস এগুলো হইতেছে মেনে নেওয়া হয় না। ইভেন সৌদিতেও এটা 20-30 বছর আগের কাহিনীও আছে, এটা মেনে নেওয়া হয় না, ঠিক না? আর এটা আমি এগ্রি করি, আমি গেনেস কে পুরাই ডিসপাইস করি, হ্যাঁ, কিন্তু তাও ওদের মধ্যে থেকে অনেকজন গে হয়ে তোলে। আর টেন্ডেন্সি কি, একটা হিউম্যান যখন ন্যাচারালি বিভিন্ন প্যাটার্ন প্রেফারেন্সেস আমার যে মনে হচ্ছে ওয়াহিদ ভাই, আপনি হচ্ছে আমাদের কথাই বুঝেন নাই। আমরা যে কি বলতে যাচ্ছি ওইটাই আপনি বুঝেন নাই। আমি আপনাদের কথা তো বুঝছি, আমি আপনাদের কথা বুঝছি দেখে আমি এগ্রি করছি, আপনি আমার কথা বুঝেন নাই। আচ্ছা আচ্ছা, আপনি আমার কথা শুনতেছেন না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এখানে একটু আল ওয়াহিদ এখানে কিছু পার্সপেক্টিভ দেখাচ্ছে, সেটা আমি ভুল বলবো না। এন্ড আমি এখানে যে জিনিসটা বলবো, টেন্ডেন্সি আর নেচার জিনিসটা কিন্তু ওইটাই তো টেন্ডেন্সি কি, একটা মানুষ যখন ন্যাচারালি ডেভেলপ করে বায়াস তার এক্সপেরিয়েন্স, এনভায়রনমেন্ট আর ইমোশনের মাধ্যমে, ঠিক না? আর এমন ক্ষেত্রেও আছে এগুলা তাদের এনভায়রনমেন্টও অ্যান্টি গে, তাদের ফ্যামিলিও অ্যান্টি গে, তাদের এটাও অ্যান্টি গে, কিন্তু জাস্ট তাদের কিউরিওসিটির জন্য তারা গে হয়ে গেছে, বুঝছেন? কিউরিওসিটি, এটা হলো এক্সপ্লোরেশন, সেক্সুয়াল আইডেন্টিটি এক্সপ্লোরেশনের প্রসঙ্গ যদি আপনি আনেন, এক্স্যাক্টলি। তো এটা তো এক্স্যাক্টলি এটা তো ডিসেনসিটাইজ প্রসেসের কারণে হয়। ডিসেনসিটাইজ এটা কিভাবে হয় আপনাকে আমি একটা বলি, আল ওয়াহিদ, মনে করেন যে আপনার পরিবেশ যদি সোজা কথা হইতেছে যে সব আপনার মনে করেন ভালগার পরিবেশে যদি আপনি বড় হন, রেসি কালচার মেইনলি, ওখানে যদি মনে করেন যে আপনার আশেপাশে সবাই মনে করেন যে যেমনে সেমনে ড্রেস আপে আছে, মনে করেন যে কোনো ইয়াই নেই, মেয়েরা যেভাবে সেভাবে চলতেছে, আস্তে আস্তে কিন্তু আপনি এগুলো দেখতে দেখতে ডিসেনসিটাইজ হয়ে যাবেন না? আপনি মনে করেন যে অপোজিট সেক্সের প্রতি আগের মতো অ্যাট্রাকশন ফিল করবেন না। আপনার আশেপাশে সব এগুলা দেখতে দেখতে ডিসেনসিটাইজ হয়ে যাবে। আপনার মাথার ভিতরে কিন্তু একটা জিনিস ঢুকবে যে সেক্ষেত্রে আমি তো অপোজিট সেক্সের প্রতি কোনো অ্যাট্রাকশনই ফিল করতেছি না, এখন আপনি কি করবেন? তখন আপনার মাথার ভিতরে এরকম ঢুকে, আপনি মনে করেন যে তখন আপনি সেক্সুয়াল এক্সপ্লোরেশনে চলে যাবেন। আমার এখানে পয়েন্টটা, আমার পয়েন্টটা হইতেছে না ওইটা বাইরের পয়েন্ট। আচ্ছা আমি শেষ করি। আপনি সেক্সুয়াল এক্সপ্লোরেশনের দিকে যাবেন, তখন আপনি আপনার আইডেন্টিটি কি এটা নিয়ে আপনি চিন্তা করবেন। এই জন্যই কিন্তু ইসলামে কথা বলা হয়েছে হিজাব, মানে অপোজিট সেক্স হিজাব মেইনটেইন করবে, তারপর আমরাও মনে করেন যে নিজের চোখ নিচে রাখবো। এটা কিন্তু ইসলামে কেন বলা হয়েছে? কারণ আমাদের সেন্সিটাইজেশন যে প্রসেসটা আছে সেটাও কিন্তু ইনট্যাক্ট রাখতে চাই ইসলাম। কারণ আমি যদি ডিসেন্সিটাইজ হয়ে যাই, আমার আশেপাশে পরিবেশে যদি সবাই উল্টাপাল্টা, মেয়েরা উল্টাপাল্টা ভাবে চলে, আমি কিন্তু দেখতে অভ্যস্ত হয়ে গেলে তখন কিন্তু আমি আরো সোজা কথা দিতেছে, আমার সামনে একটা সোজা কথা দিতেছে একবারে বাজেভাবে একটা মেয়ে আসলো, কিন্তু তার প্রতি আমি অ্যাট্রাকশন ফিল করবো না। তখন কি হয়ে যাবে? আমি নিজে সন্দেহ শুরু করে দিব যে আমি আসলে কি অপোজিট সেক্সের প্রতি আমার অ্যাট্রাকশন আছে নাকি। আমি যদি একটা ভায়োলেন্ট, আপনার পয়েন্টটা কি, যে একটা মানুষ যদি একটা ভায়োলেন্ট মুভি ডেইলি দেখে, তাহলে এটা মানে গোরি ভিডিও গেম ডেইলি খেলে, তাহলে এটা কিন্তু তাদের ভায়োলেন্ট করে দিবে দিনের পর দিন, হ্যাঁ, সে ডিসেন্সিটাইজ হয়ে যাবে, ঠিক না? ওইটাই আমি বলতেছি যে এটা নার্চারিং তো অফ কোর্স, নার্চারিং তো অফ কোর্স, এই জন্যই তো ন্যাচারাল না। এখন এখানে আপনার যে মনে করেন যে আপনার যে অপিনিয়ন বা আন্ডারস্ট্যান্ডিং আছে, এখানে কিন্তু অনেকটা ডিসমিস হয়ে যায়। এই গ্র্যাজুয়াল নার্চারিং বা গ্র্যাজুয়াল প্রসেস বা গ্র্যাজুয়াল মনে করেন যে মাইন্ড কন্ট্রোলের মাধ্যমে সোসাইটির যে মাইন্ড কন্ট্রোল,
পরিবেশের যে এফেক্টটা সেটা আস্তে আস্তেই তো তৈরি হয়, একদিনে তো হয় না। আপনি হঠাৎ করে যেমন কালচারাল শক বলে একটা কথা আছে, সাপোজ মনে করেন যে যখন আপনি এখন ডিসেন্সিটাইজ হয়, আপনি কি এটা হ্যাঁ বিশ্বাস করেন যে ডিসেন্সিটাইজ একটা ন্যাচারাল সাইকোলজিক্যাল প্রসেস? অবভিয়াসলি ডিসেন্সিটাইজেশন সোজা কথা হইতেছে যে পরিবেশ না দ্বারা যদি এফেক্ট হয় এটা ডিসেন্সিটাইজ হবে, ওইটাই এটা আমি তো অবভিয়াসলি অমনি করবে বুঝাইতেছি যে ন্যাচারাল। দেখেন এটা ডিরেক্টলি ন্যাচারাল না, এটা নার্চারিং অফ না, কোর্স, আমি ডিরেক্টলি এগ্রি না। করি আপনার হ্যাঁ পয়েন্টের হ্যাঁ সাথে, হ্যাঁ কিন্তু তো এটা ন্যাচারাল পার্সপেক্টিভ আছে, এটাই আমি বুঝাইতে চাইতেছি এতক্ষণ ও ধরে, আর কিছু না। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারছি আপনি আসলে কি আচ্ছা বুঝাতে আমি চাইছেন। আপনার কথাটা এই যে বুঝতেছি আপনি না, এখানে আল খেদের ভাই উনি বারবার আমাকে কেটে ফেলতেছে, আপনি আমার কথা শুনতে পারতেছেন না আচ্ছা এজন্যই। আচ্ছা ঠিক আছে, আই এম সরি আচ্ছা ব্রো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাহিনী হচ্ছে আমি তো নরমালি বলছি যে আচ্ছা হবে, এগুলো ডিবেটে হয়, হ্যাঁ, এটাই ডিবেট। ইটস ওকে ম্যান, ইটস ওকে, আই এম সরি, না, এটা সমস্যা নেই। যাই হোক জিনিসটা হচ্ছে হুম আমি যখন বলছি যে গেমস আর এগুলো হচ্ছে আমাদের স্যাটানিজমের দিকে নিয়ে যাচ্ছে, কি বলে গে স্টাফের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো হুম তখন ওই পর্যায়ে আমি যখন মেনশন করেছি যে এলজিবিটি কিউ বা গে স্টাফ তো আপনার ইয়া না, লাইক ন্যাচারাল প্রসেস, এন্ড ইয়া এই টপিকের সাথে আপনি যে আপনার পয়েন্ট অফ ভিউ অফ নেচার পুরা টোটালি ডিফারেন্ট। আমি একভাবে বলছি and আপনি হ্যাঁ ওইখানে হ্যাঁ এমন হ্যাঁ ভাবে ঠিক কথাটা আছে, এটা বলছেন এখন আমরা এটা মুভ অন এখানে করে আসে ফেলি। না। এক্স্যাক্টলি। এখন এখন যেহেতু এইটা আমরা আপাতত সেইটানিজমের কথাই মোটামুটি বলি, ক্লিয়ার হয়েছে, আমরা হ্যাঁ, বুঝতে পারছি উনি আসে সোজা আল ওয়াহিদ যেটা এখানে বুঝাইতে চাইছিল সোজা কথা দিতেছে যে প্রসেসের কথা বলতেছিল, তার সাবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং একটু ডিফারেন্ট। আমরা অমন অবজেক্টিভ হিসাব অবজেক্টিভ বেসে আমরা নেচার নিয়ে আলোচনা করতেছিলাম, মানে নেচার বলতে কি বুঝি, উনি সাবজেক্টিভ পার্সপেক্টিভে হয়েছে বলছে জিনিসটা, তার এক্স্যাক্টলি, ব্যক্তিগত অপিনিয়ন মানে নেচার বলতে, কিন্তু এন্ড অফ দ্য ডে সেও কিন্তু বিশ্বাস করে যে জিনিসটা নার্চারিং ইনফ্লুয়েন্স, ঠিক না আল হ্যাঁ, ওয়াহিদ ভাই? এক্স্যাক্টলি। ইয়েস। এটা তো হ্যালো, নার্চারি, এক্স্যাক্টলি, ইয়া। নার্চারিং বা সোশিয়ালি ইনফ্লুয়েন্স হয়ে আস্তে আস্তে ডিসেন্সিটাইজ হয়ে আস্তে আস্তে আমার ওইটা আইসা তো পড়ে এবার এই যে জিনিসটা। 99% অফ দ্য টাইম নার্চারিং, 99% হ্যাঁ অফ দ্য টাইম। ওয়ান যেহেতু পার্সেন্ট ওইটা আমাদের ডিফারেন্ট, সোশ্যাল and 1% ওটা 1% ডিফারেন্ট। নার্চারিং, ওইটাও ওটা নার্চারিং, ওইটাও না নার্চারিং। না, ওটা ডিপেন্ড ওয়ান করে, দেখেন পার্সেন্ট ওইটা ডিফারেন্ট, ওইটা আর কি এটা কিছু ডিফারেন্ট। ঝামেলা থাকে। কালকেদের এক্সেপশন 100% এক্সিস্ট কেউ হয় না। পারফেক্ট না, এটা কিছু এটা ঝামেলা এটা থাকে, কিছু ইয়ে না। আল্লাহ এক্সাম্পল রাখে। আল্লাহ অনেক সময় কিছু মানে মানে মানুষের পরীক্ষা করার জন্য বিভিন্ন ভাবে দেয়, যেমন সোজা কথা হইতেছে যে আমার এক্সট্রা ক্রোমোজোম যদি থাকে তাহলে আমার সোজা কথা ডাউন সিনড্রোম হবে। তারপর যদি মনে করো যে বিভিন্ন সমস্যা থাকতে পারে, এগুলো হলো এক্সাম্পল, এগুলো আল্লাহ নির্দোষের মধ্যে অনেক সময় পাঠায় দেয়। এটা তো এক্সেপশন, এক্সেপশন তো আর এক্সাম্পল হয় এক্সেপশন না। ওইটাই তো এক্সাম্পল না। বলতেছে, 1% তো এক্সেপশনই। আচ্ছা ঠিক আছে ভাই, টপিকটা থেকে মুভ অন করি। বাট এইবার হুম যেহেতু একটা এলজিবিটিকিউ এর ইনফ্লুয়েন্সার কথা আসছে, and হুম ব্যাক টু দ্য টপিক, ঠিক আছে? যে হুম সেটা কিন্তু আ অনেকাংশেই মিডিয়া, মানে আমাদের যে বর্তমান মিডিয়া, সোশ্যাল মিডিয়া হচ্ছে এখানে সবথেকে বড় রোল প্লে করতেছে আমার মতে। আ আর ভিডিও গেমস অ্যান্ড এন্টারটেইনমেন্ট পারপোজ এর যে মিডিয়া স্টাফ গুলো আছে ওগুলো অনেকটা বড় রোল প্লে করতেছে এলজিবিটিকিউ আমাদের নরমাল হিউম্যান বিইংস এর মধ্যে ঢুকায় দেওয়ার জন্য, ঠিক আছে? হুম। তো এখন কথার মেইন টপিকটা তো মনে করেন যে গ্লোবাল মিডিয়া, আর এক্সাক্টলি এটা গ্লোবাল প্রভাবটা মিডিয়া। হইতেছে যে এখানে মানে এখন যেটা আমরা আলোচনা হয়েছে সেটা ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, এটা আমাদের জানা দরকার, কারণ এটা ইনফ্লুয়েন্স করতেছে। আল ওয়াহিদ ভাই যেভাবে এক্সপ্লেইন করছে সে কিন্তু অনেক ক্ষেত্রে সঠিকভাবে এখানে তুলে ধরতে পারছে, আবার কিছু ক্ষেত্রে যেমন নেচারের ইস্যুটা সেখানে একটু তার একটু ভুল আন্ডারস্ট্যান্ডিং আছিল, আমাদেরও একটু বুঝতে সমস্যা হয়েছে। এখন আমাদের কথা হইতেছে যে এখানে গ্লোবাল মিডিয়া যেমন স্যাটানিস্টিক যে চিন্তাধারা, যেমন রিসেন্টলি হলিউডের যেসব ঘটনাগুলো ঘটতেছে, যেমন হুম, জি। গ্র্যামির সময় কয়েক বছর আগে যেমন একটা স্টান দেখাইছিল জন সিনা, আবার রিসেন্টলি কনে ওয়েস্টের ওয়াইফ রে দিয়া যে করলো জিনিসটা। এখন গ্লোবাল মিডিয়াতে একটা কি ডার্ক সাইড আছে না, এখানে একটা ডার্ক সাইড বোঝা যাইতেছে না, যে তারা সামহাও ব্ল্যাকমেইলড বা সামহাও মানে সোজা কথা তারা বাধ্য হইতেছে এই জিনিসগুলো করতে, বা তারা সোজা কথা তারা স্টান দেখাইতে চাইতেছে। অনেকে বলতে পারে এটা কনস্পাইরেসি থিওরি মার্কে কথাবার্তা বলতেছে, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু এগুলা বারবার প্রমাণ হইতেছে কোশ্চেন যে তারা আসলে থেকে কি যাচ্ছে, এক্সাক্টলি আগাইতে কোশ্চেন চাইতেছে, থেকে মানে যাচ্ছে। তারা কি করতে চাইতেছে, এগুলা দরকার কি, এগুলা কিন্তু কোনো এখন দরকার নাই তবু আমাদের প্রথমত দেখতে হবে যে এই যে এলজিবিটি কিউ কমিউনিটির, আমি প্লাস কথাটা বলবো না কেন, আমি জানি না প্লাস কি। কিন্তু এটা ডার্ক সাইড দিতেছে গ্লোবাল মিডিয়াতে কি। এখন আমরা কি দেখবো যে ইভেন আমরা 5 বছরের কথাও যদি বলি, 5 বছর আগে নাহলে 10 বছর আগে এলজিবিটি কিউ কিন্তু এত ইনফ্লুয়েন্স ছিল না। হ্যাঁ, এখন ওরা হইতেছে, সমস্যা হইতেছে যে ওরা হইতেছে ইনক্লুসিভিটি প্রমোট করার জন্য প্রেজ হইতেছে
তাও আবার এমন এমন সোসাইটিতে যেগুলো হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ, যেগুলো আবার ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ গুলোকেই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এর মানুষগুলো ফলো করে, আইডল হিসাবে দেখে, যেটা মানে না বুঝা করতেছে, কিছুই না জানে না, বুঝা মনে করে যে করতেছে। তাদের আমি ওয়ান so-called কাইন্ড অফ generation ওয়ার্শিপিং, satisfied. আমি এটাকে ওয়ার্শিপিং বলি। তারা ওয়ার্শিপ Absolutely. করতেছে, আউযুবিল্লাহ, তারা আস্তাগফিরুল্লাহ। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোকে ওয়ার্শিপ করতেছে, তারা তাদের এজেন্ডা বের করতেছে। কানিয়ে একটা জুতা পরলে ওদের ওইটা পড়তে হবে, কানিয়ে করলে এটা ওদের করতে হবে, এগুলো বিভিন্ন হইতেছে টপিক গুলো ওরা আনতেছে আর হইতেছে এগুলো ফলো করতেছে। এখন এটা এইটাকে আমি বলি ফোর্স কালচারাল শিফট। হ্যাঁ, যে বিভিন্ন সোসাইটির ট্রেডিশনাল ভ্যালুস, আমাদের ট্রেডিশনাল ভ্যালুস বাংলাদেশের, এটা ছড়ে যাইতেছে। বাংলাদেশের মানুষ, বিভিন্ন দেশের মানুষ তাদের দেশকে খারাপ বলতেছে, তারা আমেরিকায় যাবে, ইউকে তে যাবে, বিভিন্ন দেশে যাবে। হ্যাঁ, আর নিজের তারা কালচার ভুলে তাদের যাওয়া দেশকে, এটা। তারা নিজের তাদের কালচার দেশের ট্রেডিশনাল ভ্যালুসকে প্রেশারাইজ করতেছে টু অ্যাডপ্ট ওয়েস্টার্ন এলজিবিটিকিউ ন্যারেটিভস। এখন কি হয়েছে যে এই জিনিসটা ক্রিয়েট করছে কি, দেখবেন যে লাস্ট 5 বছর 10 বছরে আমাদের অনেক রিলিজিয়াস কনফ্লিক্ট হইতেছে, যেটা আমরা আরো যদি আমরা হিসাব করি যে আমাদের ইসলামিক গোল্ডেন এরার কথা ওই পিরিয়ড থেকেও যদি 7th সেঞ্চুরি থেকে আমরা 15th সেঞ্চুরি পর্যন্ত যদি দেখি, কোনো রিলিজিয়াস কনফ্লিক্ট মোটামুটি হয় নাই যেটা এখন হইতেছে। আর এখনকার যেগুলো রিলিজিয়াস কনফ্লিক্ট হয়, এটা রিলিজিয়নের মানে কথাও বলে না, এটা ইনডাইরেক্টলি এই ওয়ার গুলো হয়। ফর এক্সাম্পল ইরাকে 1 মিলিয়ন মানুষকে হত্যা করা হয়েছে, আমেরিকা করছে, আর আমেরিকা এটা একসেপ্টও করে, ট্রাম্প একসেপ্টও করে। হ্যাঁ, যে ডেমোক্রেটিক পার্টি এটা প্রচন্ড বড় হইতেছে, ভুল করছে, এটা এক ধরনের জেনোসাইড। হ্যাঁ, পরে হইতেছে আমরা যদি আবার দেখি, এটা হইতেছে শুরু তো করছে যেমন সোজা কথা হইতেছে যে বুশ রেজিম শুরু করছে আর টনি ব্লেয়ার রেজিম, তারাই তো মনে করেন যে সো কল ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের নাম করে বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটাইছে। এখন জি এটা তো সোজা জি কথা হইতেছে যে মানে আমি যদি এনডব্লিউ এর মেইন কথা বলি বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা যদি বলি, এখানে যদি ইনক্লুড করি, যেমন একটা মানে কনফ্লিক্ট অফ সিভিলাইজেশনের বইয়ের মধ্যে স্পষ্টভাবে জিনিসটা বলা আছে না, মানে সিভিলাইজেশনের মধ্যে যে কনফ্লিক্ট হবে সেটাই তো ঘটছে এখন। ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশনের নাম করে যে মানে সোজা কথা হচ্ছে যে ইউএসএ যে ঘটনা ঘটাইছে আর ইউএস এর অ্যালাইড ফোর্সরা যেসব ঘটনা বিভিন্ন জায়গায় ঘটাইছে, এটার নেগেটিভ ইনফ্লুয়েন্স তো মানে মুসলিম কান্ট্রিগুলোতেও হয়েছে, আর তারাও এখন কিন্তু সাফার করতেছে, তারা বুঝতে পারতেছে এখন ইকোনমিক যে ডাউনফল দেখতেছি আমরা ইউএসএ তে ইনফ্লেশন বলে বা সোজা কথা জার্মানিতে যে পরিমাণ ইনফ্লেশন দেখা যাইতেছে, এটার কারণ তো ওইটাই, সূত্রপাত তো ওইখানে। এখন অবশ্যই যারা অবশ্যই। আর্ম বিজনেস করে বা ইয়া করে তাদের জন্য হয়তো বা ভালো হয়েছে, কিন্তু ওভারঅল কিন্তু একটা নেশন বিভিন্ন জায়গায় কিন্তু খুব নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। আর কন্টিনিউ পিছায় পড়ছে, অনেকে মারা গেছে, অনেক জেনোসাইড হয়েছে, মানে আর Obviously. ওইটার উপর দিয়েও যদি আমরা দেখি যে আর আমি এখানে একটা জিনিস ইনক্লুড করতে চাই, এসব ঘটনাগুলো ঘটানোর জন্য গ্লোবাল মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়া যে জিনিসটা হোয়াইট ওয়াশ করলো, এটা হোয়াইট ওয়াশ করলো এই জিনিসগুলা, তাদের এই ঘটনাগুলা জাস্টিফাই করলো, আবার ওই দিক থেকে জুলিয়ান অ্যাসাঞ্জ সে উইকিলিক্স এর মাধ্যমে জীবন গোমর ফাঁস করে দিল, তার এই কারণে কিন্তু তার সাফার করতে হয়েছে, জুলিয়ান অ্যাসাঞ্জেরও কিন্তু সাফার করতে হয়েছে। এখন এটাই একটু ইনক্লুড, আপনার দুজনে এটা নিয়ে একটু কথা। এইখানে একটা পয়েন্ট আছে যেটা হচ্ছে আমি ইনক্লুড করতে চাই, এটা জানি না কতদূর ভ্যালিড পয়েন্ট হবে, কিন্তু মিডিয়া কিন্তু মানে গ্লোবাল মিডিয়া যেটা, সেটা কিন্তু ইসলামোফোবিক হওয়ার কারণে এই যে মানে বিভিন্ন মুসলিম দেশে যে মার্ডার গুলা ওইগুলাকে অনেকটা হালালাইজ করে ফেলছে। মানে এটা কিভাবে বলতেছি, যেমন টেররিস্টের একটা ট্যাগ দিতে পারতেছে ওরা ইজিলি, ডিহিউম্যানাইজেশন। এক্স্যাক্টলি। তো এটা আমরা কিন্তু ইসরায়েল আর প্যালেস্টাইনে দেখতেছি এটা। হ্যাঁ, এটা কিন্তু অনেক বাজেভাবে কিন্তু মিডিয়া একটা খুবই এই একেবারে ডিহিউম্যানাইজেশন প্রসেস কিন্তু বাংলাদেশে হয়েছে, বছরের পর বছর হয়ে গেছে। হ্যাঁ, মানে দাড়ি টুপি থাকলে সোজা কথা হইতেছে যে তুমি হ্যাম করো ত্যান করো, আমি স্পেসিফিক কোন দলের কথা বলবো না, মানে বাট আমি ইন জেনারেল স্টেটমেন্ট মানে তুমি দাড়ি টুপি আছে বা তুমি একটু ইসলামিক হয়ে যাও, মানে সোজা কথা যে ইসলামিক থাকলে মানে ইন্টারনালাইজ একটা ইসলামোফোবিয়া কাজ করে কালচারাল মুসলিম। এটা কিন্তু অনেক সুন্দরভাবে মিডিয়া অনেকটা দায়ী, এটা আমি অনেক সুন্দর করে এক্সপ্লেইন করতে পারবো। জিনিসটা হচ্ছে আমাদের ওয়াহিদ ভাই শুরুতে যে কি বলে বায়াসড মিডিয়ার কথা বলছিল, ওইটা এটার সাথে একটু কাইন্ড অফ রিলেটেড। মানে
আমরা কিন্তু মানে আমাদের যে জেনারেশন আমরা কিন্তু কমিউনিকেট করতে পারতেছি বিভিন্ন মানুষের সাথে, অনেক রকমের মানুষের সাথে। সো আমাদের মধ্যে একটা আইডিয়া ক্রিয়েট হচ্ছে যে কোনটা সঠিক কোনটা ভুলের। কিন্তু আমাদের যে প্যারেন্টস বা যারা হচ্ছে আমাদের সোসাইটির যে আপাতত পর্যায়ের যে লিডার্স বা যে মানে লাইক যারা হচ্ছে আমাদেরকে পথ প্রদর্শন করে, যারা হুম, হচ্ছে আমাদের আইডল, তারা কিন্তু পুরা গ্লোবাল মিডিয়ার যে ইসলামোফোবিক যে প্রভাবটা ছিল গ্লোবালি, ওই জিনিসটা কিন্তু তারা ধারণ করছে। তারা বইয়ের মাধ্যমে ওটা ধারণ করছে। তারা ইয়া আ বিভিন্ন মিডিয়াস অ্যান্ড বাইরের যে এটা প্রোপাগান্ডাস মেইনলি বই বলবো না, প্রোপাগান্ডা নরমাল বই বলবো না, মিডিয়াটা বেশি যদি ইনক্লুড করা যায় বেটার হ্যাঁ, হয় মিডিয়া। এটা এখন দেখেন, এটা সোজা একাডেমিক বইয়ের ভাষায় বলা হচ্ছে। এটা আমি বলে দিই, ওরা এলজিবিটিকিউ প্লাস, বিভিন্ন ট্রেডস, বিভিন্ন র্যাপার্স, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স, এটা জাস্ট আমাদের মধ্যে একটা মোরাল মানে নষ্ট করে দিছে, একটা মোরাল করাপশন করে দিছে। এগুলো একটা একটা ইমপ্লিমেন্টেশন হয়েছে মোরাল করাপশনের। কিন্তু আমরা ওই দিক দিয়ে আমরা দেখবো কি যে এখনো হোপ আছে, এখনো কিছু দেশ কিন্তু রাশিয়া, চায়না, সৌদি, পরে হইতেছে এখন না ইউগান্ডা, টপিকটা এরা কিন্তু আচ্ছা এলজিবিটি কিউ কন্টেন্ট মোরাল করাপশন হিসাবে তারা সাইটিং করছে, হ্যাঁ না? আমি আমি তারাও বুঝতেছি না বুঝতেছে। আচ্ছা এলজিবিটি কি আল- বলতে কোথা আলো থেকে আসছে। ওয়াহিদ, এখন মানে এলজিবিটি কিউ ইস্যুর কথা হইতেছে না মেইনলি, মানে এখানে যে টপিকটা এটা হচ্ছে ডিফারেন্ট ইস্যু, মানে ইসলামোফোবিয়া যে ইয়ে হইতেছিল। ইসলামোফোবিয়া মিডিয়ার মাধ্যমে কিভাবে ছড়াচ্ছে? ইসলামোফোবিয়া, এলজিবিটি কিউ, সব সব হইতেছে যে ওয়েস্টার্ন মিডিয়া, তারা হুম, হইতেছে এটা একটা মোরাল করাপশন কজ করছে সত্য প্রত্যেকটা এটা। মানুষের মধ্যে। ফর এক্সাম্পল, আমরা যদি আফগানিস্তানের কথা বলি, রিসেন্টলি, আমি ইউটিউবারের নাম বলবো না, অনেক হুম, মানুষ অনেক মানুষ আমরা থ্রু আউট দ্য মিডিয়া, আমরা ডেইলি মেইল, এগুলো নাহলে গার্ডিয়ান, বিভিন্ন সোর্স দেখি, তারা হয়তো বলবে যে আফগানিস্তান এবং আফগানিস্তান হইতেছে পুরো তালেবানরা হইতেছে টেররিস্ট, নট সেফ টু গো এন্ড স্টাফ। কিন্তু বিভিন্ন ব্লগার্সরা তারা আফগানিস্তানে যায় দেখছে যে ইট ইজ এক্সট্রিমলি সেফ টু গো টু আফগানিস্তান, আর ইট ইস এ হুম, গভর্নমেন্ট মিডিয়া বায়াস। সো এইটা হইতেছে এক ধরনের ইসলামোফোবিয়ার হইতেছে এক্সাম্পল। পরে হুম, হইতেছে আরেকটা জিনিস হচ্ছে ইসলামোফোবিয়া হইতেছে অনেক টার্গেটেড। সাউদি, হুম, তারপরে ইউএই, তারপরে যেগুলো হইতেছে আরো ইনফ্লুয়েন্সিয়াল ইসলামিক কান্ট্রিজ গুলো আছে, এগুলোর মধ্যে কোনো টার্গেট করে ইসলামোফোবিয়ার কোনো কথা বলা হইতেছে না 9/11 এর পর। কিন্তু এখন অন্য অন্য যেগুলো দেশ আছে, ইরাক, সিরিয়া, পরে হইতেছে জর্ডান, পরে আরো অনেক দেশ আছে, প্যালেস্টাইন, এগুলোর মধ্যে টার্গেটেড কিছু জিনিস করা হইতেছে, জানি এদেরকে অলরেডি ডিসেন্ট্রালাইজ করে ফেলছে। হুম। মিডল ইস্টকে তো অলরেডি হইতেছে ডিস্টেবল করে ফেলছে, এক্সেপ্ট সাউদি এন্ড আদার স্টাফ। এদেরকেও জানি ওয়েস্টার্ন মিডিয়া এবং আমেরিকা জানি এদেরকেও নাচাইতে পারে। এখন আহ, এখানে একটা সুন্দর কথা ইনক্লুড করা যায় জিনিসটা, যেমন সোজা কথা হচ্ছে যে মানে ইসলামোফোবিয়া, এখন এই কথাটা যদি আমি একটু অ্যাড করি, মানে মানে আমাদের দেশের পার্সপেক্টিভ হোক বা যেখানে হোক, এটা কি মানে আপনারা কেউ ফেস করছেন, মানে ফিল করছেন সামহাও যে মুসলিম, সো কল মুসলিম, অ্যাকচুয়ালি সো কল মুসলিমরা অনেক ক্ষেত্রে আরো বেশি জন্মসূত্রে মুসলিম ইসলামোফোবিক দেন জন্মসূত্রে নন মুসলিম। অনেক ক্ষেত্রে যেমন মুসলিমরা মুসলিমদের শত্রু হয়ে যাইতেছে, মানে কেউ যদি ইসলাম প্র্যাকটিস করতে যায় তারা কিন্তু অনেক ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াইতেছে, যেটা সোজা কথা একটা নন, যেমন অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় এই জিনিসটা খেয়াল করেছে, মানে মানে লাস্ট ডেকেড বলি বা ফিউ ডেকেডস এ বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যদি চিন্তা করি, অনেক ক্ষেত্রে অনেকে এই জিনিসটাও ফিল করছে যে ইউকেতে আরো ইজিলি ইসলাম প্র্যাকটিস করা যায় বাংলাদেশের তুলনায়, মানে অবশ্যই। এই জিনিসটা অনেকে ফিল করছে কিন্তু। কারণ হ্যাঁ আমি যদি সোজা এটা কথা ঠিক। করি যে আমার বাসায়ও যদি আমি ইসলাম প্র্যাকটিস করতে চাই, অনেকে ফিল করা শুরু করে যে অন্যদিকে চলে যাইতেছে কেন, মানে হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজটাই কেমন যেন অনেক ক্ষেত্রে নেগেটিভ ভাবে দেখে অনেকে। দাড়ি তো টুপি তো দেখি, ওইটা তো এই যে বললাম। এখন এটাই তো ওয়েস্টার্ন মিডিয়ার যে নেগেটিভ যে পোর্ট্রেয়াল ইসলামের, এটা হইতেছে বাংলাদেশে এইখানে অতিরিক্ত ইম্প্যাক্ট করা এখানে আমি হয়েছে। একটু আর ডিটেইলে কথাটা আর বলতে খেজুর মনে হয় এখানে কিছু বলতে চাইতেছে, একটু বলো শুনে। তো বলেন। আমি এখানে এই জিনিসটা একটু ডিটেইলে বলতে গেছিলাম। পরে আপনি তো আউট অফ আচ্ছা নোওয়্যার বলেন বলেন। এলজিবিটিকিউ নিয়ে আসেন। আ ইটস ওকে ম্যান। বাট কাহিনী হচ্ছে এটা আমাদের কিভাবে আসে? মানে সূচনাটা কিভাবে ইসলামোফোবিয়া যে মানে এভাবে এত বড় আগে আকৃতির থেকে ধারণ ছিল, করবে আগে থেকে আমাদের ছিল। দেশে। তো এটার আ পিছে হচ্ছে আমি আমাদের সিনিয়র সিটিজেনসদের দায়ী করব যারা প্রপারলি জিনিসগুলো সম্পর্কে তারা নলেজ গ্যাদার করে নাই। যে আসলে গ্লোবাল পলিটিক্স কিভাবে ওয়ার্ক করে। অ্যান্ড হুম, ইসলামকে তারা কেন এত ভয় পায়। আ তো এগুলো যদি তারা
তাদের উচিত ছিল এগুলো সম্পর্কে তাদের নলেজ গ্যাদার করা, বাট তারা ওটা না করে তারা একাডেমিক পড়ায় বা তাদের লাইফস্টাইল উন্নত করার পিছে টাইম স্পেন্ড করছে। যদিও আমি এখানে তাদের দোষ দিই না, কারণ আমাদের বাংলাদেশের ওই টাইমে তৎকালীন অবস্থাও তো ভালো ছিল না ফাইন্যান্সিয়ালি। সো ওভারঅল এইগুলা যখন তারা বাইরের কান্ট্রিকে তাদের নিজেদের কালচার হিসেবে অ্যাডপ্ট করতেছে, তখন এখানে একটা ইসলামোফোবিয়া মনোভাব চলে আসতেছে। তো এইখানে আরেকটা জিনিস বললাম যে ওই যে বাইরের যে বিভিন্ন বই বা আমরা পলিটিক্যাল আসলে বাইরের আমরা একটা জিনিস আমাদের খেয়াল করা দরকার, আমরা কিন্তু বাইরে বলতে বাংলাদেশি কালচার কিন্তু বেশিরভাগই আমরা মেইনলি ইন্ডিয়ান কালচার ফলো করি। মানে এক্স্যাক্টলি বাইরে বলতে আমরা সো কল কিন্তু মানে ওয়েস্ট বলতে যেটা বুঝি বা ওয়েস্টার্ন ইউরোপ আর ইয়েস মেইনলি ইয়েস ইউএসএ, ওইটার তুলনায় কিন্তু আমরা ইন্ডিয়ান কালচারটা বেশি ফলো করি। যখন আমি এখন ইসলামোফোবিয়া আল ইস্যুগুলো আসে হিকায়াতের পয়েন্টে আমি একটা কিছু বিশ্লেষণ দিব যে ইসলামোফোবিয়া ইন ইন্ডিয়ান ইজ ইম্প্যাক্ট অন বাংলাদেশ। আপনি হুম। আপনি শিওর এটা নিয়ে কথা বলেন, এটা এখন আমরা কি দেখছি যে ইন্ডিয়াতে স্পেসিফিকলি আমরা দেখছি পারসিকিউশন অফ মুসলিমস, আমরা চায়নাতেও দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি। পরে আমরা দেখতেছি ইন্ডিয়ার রাইজিং হিন্দুত্ব বা আইডিওলজি, যেটা ক্রিয়েট করছে অ্যান্টি মুসলিম পলিসিস। ওইটা আবার দেখে আমাদের বাংলাদেশিরাও ইনফ্লুয়েন্স হয়েছে, যে তারাও অ্যান্টি ইসলামিক সেন্টিমেন্ট তৈরি করছে। যে ইন্ডিয়াতে তো অ্যান্টি ইসলামিক সেন্টিমেন্ট তৈরি হয়েছে, তাহলে এটা বাংলাদেশেও করা উচিত। বাংলাদেশে এমন সেকুলারিস্ট গ্রুপ তৈরি হয়েছে। সেকুলার গ্রুপের হ্যাঁ, কাজ এটা আর কি ওভারঅল। পরে হইতেছে আরেকটা জিনিস দেখতে হবে যে এটার মধ্যে মিডিয়া, কামিং ব্যাক টু আমাদের আর দ্য মেইন পয়েন্ট, সবচেয়ে বড় হচ্ছে মিডিয়া প্রপাগান্ডা। যে ইন্ডিয়ার ওয়েস্টার্ন ফান্ডেড যেগুলো এনজিও আছে বাংলাদেশে দেখবেন অনেক মিশনারি গ্রুপ আছে, তারা হইতেছে টাকা দিয়ে হইতেছে ধর্ম চেঞ্জ করায়, অনেক কিছু সত্য। আছে। পরে সেকুলার আর লিবারাল এটা এজেন্ডা চিটাগাং আছে এর দিকে আরো। বেশি দেখা যাচ্ছে যে চিটাগং টাকা এর দিয়ে দিকে আছে অনেক কিছু। খ্রিস্টান করতেছে। রংপুরের মেবি আমি হ্যাঁ, ওরা রিসেন্টলি বিভিন্ন একটা মিশনারি গ্রুপগুলো এগুলা করে। এক্স্যাক্টলি হ্যাঁ তারা এটা কিন্তু একই এখন জিনিসগুলো কিন্তু আফ্রিকাতে করছিল। আফ্রিকাতে যে অন্য ধর্ম ছিল, তারা তাদের ট্র্যাডিশনাল আফ্রিকান কিছু রিলিজন আছে, ওগুলো ফলো করতো। যখন আফ্রিকা কলোনাইজ করছে, আফ্রিকান বিভিন্ন মালি বলি, তারপর বিভিন্ন অন্য এরিয়াগুলো বলি, ওয়েস্টার্ন আফ্রিকা মেইনলি, সেখানে কিন্তু তারা এই জিনিসগুলো করছে। তারা খ্রিস্টানিটি প্রমোট করার জন্য তাদেরকে বলে যে পোভার্টি থেকে তাদেরকে বাঁচাবো, হ্যান ত্যান বিভিন্ন কথা বলে এটা তো সোজা কথা স্লেভারির তাদেরকে সময় খ্রিস্টান প্রমোট হয়েছিল, করতো। ট্রান্সআটলান্টিক স্লেভারির সময় যখন আফ্রিকান ট্রাইবেল লিডাররা হইতেছে আফ্রিকানদের ক্যাপচার করে রেড করে টাউনে, তারা যখন বেঁচতে গেছিল, তারা এমনি হইতেছে ইউরোপিয়ানরা সেটেলমেন্ট করতে যখন সেটেলমেন্ট করছে, তারা বলছে যে তোমরা ক্রিশ্চিয়ান হও, তাহলে তোমাদের বেটারমেন্ট হবে, হ্যাঁ না? সো এটা একটা এটা ফোর্সড পুরো জিনিসটা হয়েছে, পুরো কম্পালশন হয়েছে এটা ওদের সাথে। তো এই একই জিনিস, এই ফোর্স জিনিসটা হইতেছে আমাদের বাংলাদেশে ইনফ্লুয়েন্স করা হয়েছে, যে অ্যান্টি ইসলামিক সেন্টিমেন্ট টেকনিক্যালি যেটা হইতেছে ইয়ে করা হয়েছে। সাইকোলজিক্যাল সেন্টিমেন্ট একটা, যেমন ইনফেরিয়র যে কমপ্লেক্সিটি একটা আছে, সেটা কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে। মানে ওয়ানাবি আচরণ, যেমন ওয়ানাবি হ্যাঁ, কেন আচরণ এটা গুলো রাইস অনেক অফ কিছু। ওয়েস্টার্ন লাইফস্টাইল, নেটফ্লিক্স, ইউটিউব হ্যাঁ আর সোশ্যাল মিডিয়া এখানে এগুলো ইন্ট্রোডিউস এটা কিন্তু হয়েছে ওয়েস্টার্ন হ্যাঁ লিবারাল ভ্যালুজ, যেটা কন্ট্রাডিক্ট করে ইসলামিক টিচিংস, হ্যাঁ না? এই জিনিসটা আমরা আই দেখছি। এটা অনেকটা মনে করে যে বাংলাদেশি কালচার বলি, মানে নট অনলি বাংলাদেশি কালচার, এখানে ইটস এখানে এখানে সুন্দর একটা পয়েন্ট আছে। অ্যাবাউট দ্য ইন্ডিয়ান আমি কালচার, আমি মানে একটা জিনিস সাবকন্টিনেন্টাল নোটিস কালচার। করছি। আল আচ্ছা খিদের ভাই একটু বলেন, কন্টিনিউ করেন আপনার পয়েন্টটা। বলেন। এখানে আমি একটা অনেক সুন্দর একটা জিনিস নোটিস করছি। যে জিনিসটা হচ্ছে আমরা যখন ওয়েস্টার্ন কোনো কালচার ফলো করব, যেমন হ্যালোউইন বলেন বা কি বলে ক্রিসমাস বলেন বা ক্রিসমাস, যেটাই হোক, অ্যানিমে কন বা হোয়াট এভার ইট ইজ, জাপানিজ কালচার বা ওই যেটাই হোক, তখন কিন্তু আমরা আমাদের কালচারকে ভুলে যাচ্ছি না। কিন্তু আমরা যখন লাইক সুন্নাহ মেনে চলার চেষ্টা করতেছি, তখন যে কি হচ্ছে, আমরা দেখি অন্য কালচারের মানুষ, আমরা বাঙালি না, আমরা অন্য একটা হ্যাঁ, এটা কিন্তু সুন্দর কথা বলছে। মানে এটা কিন্তু মানে একটা খুবই ইন্টারনাল ফানি একটা ইসলামোফোবিয়া টপিক। যে কাজ করে, এটা এখানে একটা মানে এটা ভয়। ক্লিয়ার। মানে আমার এখনই মানে ভয় বা মনে ক্ষেত্রে বাবা মার ক্ষেত্রেও ভয় পায় যে আমার ছেলেটা কি খারাপ হয়ে যাইতেছে নাকি। এখানে এখানে যে আমি বডি কাউন্ট বাড়ায় নিজের চরিত্রকে একেবারে আখলাখকে পুরো মুছে ফেলতেছি, এটার কি আর নাই? আর সেখানে দেখতেছে যে যখন নামাজ পড়তেছি বা সুন্নাহ ফলো করতেছি, সেখানে তাদের কি আর উতলায় পড়তেছে। মানে আমাদের ভয় মানে আশা পড়তেছে প্যারেন্টস আমার এক্সাক্টলি কি হচ্ছে না হচ্ছে, এটা খুবই উইয়ার্ড এন্ড একটা মানে ভয় তো তার এটাই পাওয়া উচিত না যে আমাদের যে বডি কাউন্টস বাড়াচ্ছে ছেলে মেয়ে বর্তমান বডি জেনারেশনের কাউন্ট বলতে একটু কি বোঝাইতেছেন, একটু বলা বেটার হবে।
আচ্ছা আচ্ছা, বডি কাউন্ট এটা তো অনেক ফর্নিকেশন হইতেছে ফর্নিকেশন ইলিগাল সেক্সুয়াল অ্যাক্ট এটা তো হইতেছে ক্লিয়ারলি একটু আরো এজ অফ বুঝায় বলো কনসেন্টের নিচে। বেটার। একটা নাম্বার যেটা হচ্ছে আমি মানে এক কথায় বাংলা কথায় যে আমি কতটা জেনা করছি সেটার নাম্বার। কতবার হ্যাঁ কত মানে না কত ফর্নিকেশন কতজনের হইতেছে সাথে জিনা কত সিম্পল। করছেন এটাই কত তো। কত জনের সাথে জেনা করছি, বাট কত বার না, কত জনের সাথে। তো কতজনের জিনিসটা সাথে জিনা করছেন জিনিসটা এটা, হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ, এটা বলতেও আমার খারাপ লাগতেছে। তো এই জিনিসটা আমাদের ঢাকার সাইডের যে ওই এরিয়া গুলোতে প্যারেন্টস ইজিলি মেনে নিচ্ছে। এন্ড আমাদের না ইয়াং এটা আমি এগ্রি করবো না, ঢাকার সাইডে এটা ইজিলি মাইনে নিতেছে, কারণ অনেকে সোজা কথা এটাও না, ঢাকাতে আমি কিন্তু এরকম এটা ফ্যামিলি দেখছি। এটা ইজিলি এক্সেপশন, আই কোথাও নো দ্যাট। মাইনে নিতেছে এটা আমি ইয়া বলবো না, কিন্তু হাকে হইতেছে। টিকায়েত ভাইয়া, আমি বলি এটা এক্সেপশন। অনেকে বলছে এর জন্য, অনেকে এটা এক্সেপশন। যে আমি এমন কিছু ফ্যামিলিজ এর মানে মেম্বারদের সাথে কথা বলছি, লাইক আমার একটা ফ্রেন্ডের নাম মেনশন না করি। তো ওর ফ্যামিলিতে ওর ফ্যামিলির একটা ফ্রেন্ড সার্কেলের ফ্যামিলি আরকি একটু দূরের। তো ওনারা লাইক জিনিসটা যে তার বাবা তার ছেলেকে গাঁজা খাওয়ায় বলে যে আমি আমার ছেলেকে ১ম গাঁজা খাওয়াইছি। লাইক এই জিনিসগুলো আমাদের মধ্যে ঢুকতেছে। এইগুলা কিন্তু এটা ওয়েস্টার্ন হ্যাঁ, কালচার। এটা অনেকে বলে এরকম হয়, এগুলা মানে সোজা কথা হইতেছে যে নরমালাইজ করা এথিক্যালি হচ্ছে। এথিক্স আমাদের কোন দিকে গেছে, মোরালিটি কোন দিকে গেছে, এটার দিকেই বোঝা নেগেটিভিটি যাইতেছে। থেকে গেছে, অফ কোর্স। তো এইগুলার এখান থেকেই বোঝা যায় জিনিসগুলা। এই এখানে সব আরো অনেক কিছু আছে, মেইনলি নট অনলি সবকিছু দ্যাট। এখন যদি এগুলো সব কানেক্ট করে হইতেছে একটা মিডিয়াতে জিনিসের সাথে, ন্যাশনালিটি কনসিলমেন্ট। এটা যদি আপনারা জানেন এইখানে এইখানে দেখবেন। এইখানে সবকিছু কিন্তু অনেকটা আমাদের এই গ্লোবাল মিডিয়ার অনেকটা বড় একটা ইভিল রোল প্লে করতেছে এই সমস্ত অবভিয়াসলি হ্যাঁ গ্লোবাল মিডিয়া এটা অবশ্যই এখন এফেক্ট গ্লোবাল করতেছে। মিডিয়া কি করতেছে যে এমন ইনফ্লুয়েন্স করতেছে যে একটা ন্যাশনালিটি কনসিলমেন্ট হয়। তো ন্যাশনালিটি কনসিলমেন্ট হইতেছে এমন জিনিস যে আমার দেশ খারাপ, আমার দেশের এই সমস্যা দেখে আমি আমার আইডেন্টিটি দিব না। যেটা বাংলাদেশের মানুষ যারা হইতেছে মাইগ্রেন্টস আছে, বিদেশে যায়, তারা হইতেছে তাদের আইডেন্টিটি দিতেছে না। তারা আইডেন্টিটি বলতেছে ধরেন ক্রাইসিস এরকম। সে মানে বাংলাদেশ এটা থেকে, তো সে কইতেছে সে মিডল ইস্ট থেকে। এমন এই জিনিসটা হইতেছে। এই জিনিসটা ইভেন বাংলাদেশে হইতেছে। ধরেন একটা মানুষ, সে হইতেছে মুসলিম হইতে পারে, তারা আসসালামু আলাইকুম বলা হয়েছে কিন্তু সে উত্তর দিবে না, হ্যাঁ না, জাস্ট দ্যাট মেক্স হিম আনকুল। হ্যাঁ একটা সোজা কথা টেররিস্ট হচ্ছে বানানো যে হইতেছে। মানে বাংলাদেশি কালচারে বা মানে মেইনলি মানে সালাম বা হুম সাউথ এশিয়ান কালচার সালাম দেওয়াটার মনে করে সম্মানের, মানে সালাম সম্মানের কিছু না, সালাম হইতেছে একটা দোয়া, সালাম দিচ্ছে আপনার উপর দোয়া। শান্তি বর্ষিত সেটাই। হবে। এটা এটা নিয়ে আজকে মানে চিন্তা করতেছিলাম। ছোট বড় সবাই কাছে সবাইকে আমরা দিতে পারি, দোয়া সেটাই। করতেই পারি, শান্তি বর্ষিত হয়, জিনিসটা হইতেছে এরকম। মানে আবার সালামের ক্ষেত্রে অনেকটা স্নাম মানে হোয়াট ইজ স্নাম মানে এটা কোন ধরনের কথা? এটা ওইটা দেখে অন্য সালাম। ইস্যু, আচ্ছা যাই হোক, এটা হইতেছে অন্য ইস্যু, এই না, এটা না, বাদ এটা দাও, এটা বাদ দাও। এটাকে যদি আপনি এটা কিন্তু আপনি নোটিস করবেন। আপনি যদি এটাকে না না ওইটা সুন্দর করে এটা অন্য বলেন। টপিক, এখন এটা এখানে মিডিয়া কিন্তু মানে ইসলামোফোবিয়ার একটা টপিক আমি বলতে গেছিলাম। না না, জিনিসটাকে এখানে ইসলামোফোবিয়া জিনিস যে না। ফর এইখানে এক্সাম্পল এইখানে এটা সম্পূর্ণ অন্য টপিক, অনেকে মানে এটা ঢোক এটা গিলা অন্য বলে টপিক। ভাই কেমনে আমি আপনাকে বুঝি আল খেদের ভাই, আমরা যদি আচ্ছা, অন্য sure. অন্য জায়গায়ও দেখি যে যখন আমরা পিস বি আপন ইউ বলা হয়, ফর এক্সাম্পল ইন্দোনেশিয়া, ওরা কিন্তু আসসালামু আলাইকুম এমনি বলে না, ওরা বলে সালাম আলাইকুম। বুঝছেন, বিভিন্ন প্রনাউন্সিয়েশন, বিভিন্ন অ্যাকসেন্ট না, না, আছে। এটা বাংলাদেশের কিছু এই সুশীল সমাজের একটা ঝামেলা আছে। আর So, আপনি যদি ওনাদের সামনে আমি আপনাকে বলি, আমি মেনশন করে ফেললাম একজনের একটা গ্রুপ অফ পিপল এর কথা। আমি বুঝছি, আমি কিন্তু এটা নাম বলতে ইসলামোফোবিয়ার লাগবে, সাথে আপনি যখন কানেকশন না, জেনারেল ওইটা মানে করবেন। আচ্ছা ঠিক আছে, ওইটা যাই জাস্ট হোক। ইগনোরেন্ট হওয়া, আর কিছু না। তো ওইখানে যদি আপনি সুন্দর করে সালাম দেন, ওইটার ক্ষেত্রেও ওরা একটা বাজে কমেন্ট করবে যে আচ্ছা দেখেন দেশের অবস্থা অনেকজন খারাপ হয়ে যাচ্ছে। যে আসসালামু আলাইকুম কে সালাম আলাইকুম বলবে, না, ঈদের তারা হইতেছে এই ট্রেন্ড টপিকটা ফলো করবে, নাহলে yeah, yeah. স্টিগমা অ্যাভয়েডেন্স করবে। তারা স্টিগমা অ্যাভয়েডেন্স কি, যে তার ব্যাকগ্রাউন্ড নাহলে নেগেটিভ স্টেরিওটাইপ সে এসকেপ করার জন্য সে হইতেছে আইডিয়াল সোসাইটির সাথে হইতেছে তাল মিলা চলা। হ্যাঁ, এটা হইতেছে স্টিগমা অ্যাভয়েডেন্স। এটা হইতেছে অনেক মানুষ এগুলো করবে। এগুলো টপিক আমরা না যাই, আমরা হইতেছে গ্লোবাল মিডিয়া টপিকে আমরা ডিরেক্ট চলে যাই। এখন আমরা হইতেছে মেইন টপিকে চলে যাব, যেহেতু আমরা এতক্ষণ বুঝলাম যে গ্লোবাল মিডিয়া হচ্ছে বায়াস কি, গ্লোবাল মিডিয়া কেমনি ইম্প্যাক্ট করতেছে বাংলাদেশ আর গ্লোবালি আর বাংলাদেশের নেইবারিং কান্ট্রিজ, আর গ্লোবাল মিডিয়ার মেইনলি যে ওয়েস্টার্ন মিডিয়া হইতেছে যে মোরাল এই আমাদের করাপ্ট করে ফেলতেছে, LGBTQ+, তারপরে হচ্ছে ইসলামোফোবিয়া আর বিভিন্ন জিনিস, কনফ্লিক্ট, রিলিজিয়াস কনফ্লিক্ট, এগুলো ইমপ্লিমেন্ট করতেছে। এগুলো আমরা এখন দেখছি। এখন আমরা চলে যাব দেখলাম গ্লোবাল মিডিয়া সবচেয়ে বড় জিনিসে। আমরা এখন চলে যাব আমাদের বড় টপিক আমেরিকাতে। এখন ইউএসএ তে গেলাম। আবু আল এখন হেকায়া ভাই, আমরা কথা বলবো ডিপ স্টেট নিয়ে, যে এই গ্লোবাল মিডিয়ার এই যে কর্পোরেট কোম্পানিজ গুলো আছে, বড় বড় হইতেছে অর্গানাইজেশন গুলো আছে, ফেসবুক, টুইটার,
নাও কল এক্স অর বিভিন্ন জিনিস আছে, আচ্ছা, যেহেতু আচ্ছা, ইভেন এখানে- দো এক্স হইতেছে অনেক নিউলি, এটা আমি মনে করি না যে এত হইলো গভর্নমেন্ট বায়াস আছে, কিন্তু তাও আছে মোটামুটি। এখন আমরা চলে যাব ডিপ স্টেটের কথায়। আপনি ডিপ একটু ডিপ স্টেট স্টেট মানে হচ্ছে যে বড় সড় একটা টপিক মেইনলি, এটা মানে শুরু করলে অনেক সময় লাগবে। কারণ সোজা কথা হইতেছে যে এখানে তো এর আগে আমার একটা কোশ্চেন আছে। হুম, এই কোশ্চেনটা হচ্ছে এই ইসলামোফোবিয়া, তারপরে এলজিবিটিকিউ প্লাস, দেন এগুলো অন্যান্য আদার্স কান্ট্রির মধ্যে আমাদের ট্রিক করে ঢোকানোর যে একটা রিজন বা একটা এই এইমটা কি এটা হতে একটা পারে রিজন আপনার কি আছে। মনে হয়? যেমন একজনের কথা বলে ড্যানিয়েল হাকিকাচও একটা কথা বলছিল, মানে এলজিবিটি কিউ প্রমোট করার বেস্ট অপশন হইতেছে যে ফার্স্ট অফ অল এলজিবিটি কিউ সম্বন্ধে নেগেটিভ একটা স্টিগমা শুরু হবে, মানুষ আলোচনা করবে, পজিটিভ নেগেটিভ ডাজন্ট ম্যাটার, ফার্স্টে আলোচনা করবে, আলোচনা করলে আস্তে আস্তে মানুষের মনে মধ্যে এটা নর্মালাইজ হবে, যখন এটা নর্মালাইজ হবে তখন মানুষ আস্তে আস্তে অ্যাকসেপ্ট করবে। সে একটা মানে ওই আমেরিকাতে সোজা কথা এলজিবিটি কিউ যেভাবে প্রমোট করা হয়েছে সেটা আর্লি সেভেন্টিজে, তো আর্লি সেভেন্টিজ যেটা 1970s তখন থেকে তো শুরু হয়েছিল। তখন কিন্তু এলজিবিটি কিউকে কেউ অ্যাকসেপ্ট করতো না, তখন কনভার্সন থেরাপি ও কিন্তু লিগাল ছিল, যেটার মাধ্যমে মানে কেউ যদি গে আচরণ করতো তাদেরকে আবার স্ট্রেট করা হইতো। এখন তখন ওইগুলা ছিল, টেক্সাসেও ছিল, বিভিন্ন যেমন স্টেট আছিল ওইখানে এগুলা লিগাল ছিল। তখন এগুলা নিয়ে খুব আলোচনা হইতো, নেগেটিভ ভাবে আলোচনা হইতো, যেমন বর্তমানেও বাংলাদেশে মানে মকারি বা নেগেটিভ ভাবে আলোচনা হয়, মানে সো কল বিভিন্ন দেশে যেখানে লিগাল না। তাদের মেন কথা হচ্ছে আমরা নেগেটিভ আলোচনা করি, পজিটিভ আলোচনা করি, ডাজন্ট ম্যাটার, আমরা জাস্ট আলোচনা করি। আলোচনা করলে আস্তে আস্তে যখন এটা স্বাভাবিকরণ হবে তখন এটা আমরা নর্মালি দেখা শুরু করবে। আস্তে আস্তে আরেকটা ট্রিক হইতেছে যে মেন্টাল হেলথ হিসাবে ট্রিট করা। কারণ আমাদের যখন একটা জিনিস দেখি কারো মেন্টালি ইল ভাবে যখন আমরা চিন্তা করি বা মানসিক রোগী, তখন তার প্রতি একটা সিম্পাথাইজ আমাদের জাগে নাকি জাগে না? জাগে। স্বাভাবিক অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে জায়গাটা স্বাভাবিক। জাগে। যেমন এই একটা ওয়েপেন ইউজ করা হয়েছে ইউএসএ তে, ফার্স্টে এটাকে মেন্টাল ইলনেস হিসেবে দেখানো হয়েছে। যখন মেন্টাল ইলনেসের প্রতি আমি যখন আস্তে আস্তে সিম্পেথি গেইন হবে, ও এটা তো মানসিকভাবে অসুস্থ বা এটা একটা মানসিক সমস্যা, তার প্রতি একটু সিম্পেথাইজ করো, হ্যাঁ পরে একটা সময় আসবে যখন এটা নর্মালাইজ হয়ে যাবে, তখন বলবে যে এটা কোনো মেন্টালি ইল না, এটা হচ্ছে নর্মাল ওয়ে অফ লাইফ বা ন্যাচারাল। তখন এটা আস্তে আস্তে নর্মাল করে, তখন তারা রাইটস নিয়ে কথা বলবে, হ্যাঁ এলজিবিটি কি হইতেছে নর্মাল একটা জিনিস, আমি সোজা কথা হইতেছে এটা প্র্যাকটিস করব আমার পরে আমরা দেখলাম যে হলিউড বিভিন্ন টিভি শো এর হ্যাঁ হইতেছে জিনিসটাকে নরমালাইজ করে দিছে, বিভিন্ন হ্যাঁ ক্যারেক্টার, কিন্তু এলজিবিটি এটা ক্যারেক্টার ইমপ্লিমেন্টেশন হইছে। এটার হুম, যে একটা এইম, মানে মানে সবকিছু তো একটা লক্ষ্য থাকে। তো এইটা সোশ্যাল যে ইঞ্জিনিয়ারিং এর একটা অংশ এটা। আস্তে আস্তে গ্র্যাজুয়ালি কিভাবে মোরাল করাপশনের সোসাইটিটা অংশ হঠাৎ করে এটা। চেঞ্জ করতে পারবো না, তো সোসাইটি এটার হঠাৎ করে চেঞ্জ পসিবল না, গ্র্যাজুয়ালি চেঞ্জ প্রফ- করা লাগে। আর গ্র্যাজুয়ালি চেঞ্জ করার বেস্ট ওয়েপন হইতেছে মিডিয়া, টেলিভিশন, সোশ্যাল ফর নেটওয়ার্কিং, এক্সাম্পল, এটা বেস্ট ওইগুলো। এক্সাম্পল আমরা এখানে দিতে পারি যে আমরা যদি এনশিয়েন্ট গ্রিসেও চলে যাই, এনশিয়েন্ট গ্রিসে এমন পার্টি হইতো, পার্টিতে যে যত কত মদ খেতে পারে এটার পার্টি হইতো। সো এটার ইনফ্লুয়েন্সে মানুষ একজন আরেকজন যে যত বড় পার্টি দিবে সে তত পাওয়ারে, এমন হইতেছে আমরা আমাদের সোসাইটির থ্রুতে অনেক হইতেছে মোরাল করাপশনের অনেক এজেন্ডা তৈরি করা হয়েছে। এখন সবচেয়ে এটা কিন্তু পাওয়ারফুল আমি মনে করি এটা কিন্তু এখনকার ডিপ স্টেটের এলজিবিটি একটা কিউ। অংশ, ডিপ স্টেটের যে এজেন্ডা আছে এটাও কিন্তু একটা অংশ। হ্যাঁ, আচ্ছা এটা ডিপ স্টেটের অংশ তো অবশ্যই, হুম হুম গেলাম হুম না হুম। এখন। আচ্ছা আচ্ছা, হুম কন্টিনিউ। তো এবার আমরা আমাদের যে মিডিয়াগুলো আছে, তো ওইগুলার কতটা ভয়ানক হতে পারে তার কিছু কি বলে তার কিছু এক্সাম্পলস গুলো আমরা আল হিকায়াতধার থেকে আমরা জানবো। যেমন এটা তো আমি সোজা কথা দিতেছে যে আমি তো বললাম এটা তো মানে সোজা কথা দিতেছে একই কথা আবার বলা হয়ে যাবে তাহলে। মানে নেগেটিভিটি যেটা যেটা মেজর নেগেটিভিটি মিডিয়া, যেটা না, সোশ্যাল আমি মাইন্ড কন্ট্রোল যেটা যে বলে। যেগুলা এমকে যেগুলা একটু আলট্রার নাম শুনছি না? এমকে আলট্রার নাম শুনছি, সিআইএ প্রজেক্টের কথাটা ইয়েস ইয়েস, শুনছি না? হ্যাঁ। তারা তো বিভিন্ন এমকে আলট্রার মাধ্যমে বিভিন্ন মাইন্ড সিআইএ যে স্পেশাল একটা ইয়া ছিল সেটা তো তারা করছে। এরকম আরো কত ধরনের ইয়া হইতেছে আমাদের, মানে সোসাইটি মানে সোসিওলজিস্টরা এটা আরো ভালো মতো এক্সপ্লেন করতে পারে। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ কিভাবে সোজা কথা, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটা জেনারেশন কিভাবে চেঞ্জ করে দিতে পারে, পরে পরে মানে ফর কিভাবে এক্সাম্পল ইনফ্লুয়েন্স করতে হইতেছে পারে। একটা যেরকম যেমন আমি ফেসবুক যদি 15 বছর একটা প্ল্যান করে আগাই একটা সোসাইটি চেঞ্জ করার জন্য, ফার্স্ট অফ অল আমার কি করতে হয়, সেখানকার যারা মানে এজ গ্রুপ যেগুলো 5 to 15
তাদেরকে আমি যদি কন্ট্রোলে আনতে পারি, তারাই কিন্তু ফিউচারে জিনিসটা চেঞ্জ করবে। এটাই আর অফ তাদের কোর্স কন্ট্রোল রাখতে পারলে তারা কি দেখে, তারা কি ভিউ করে, তাদের অ্যাক্সেস তাদের কোথায় আছে, পারসেপশন আমরা চেঞ্জ করতে পারবো। আর পারসেপশন খিদের কি, ভাই এটা সেখানে একটা আমার কথা যদি বলছিল, দখল করতে পারি। বলো। খিদের ভাই ধরেন একটা কথা বলছিল যে এগুলো নেগেটিভ, পুরোপুরি নেগেটিভ ইম্প্যাক্ট কি, যে আসলে এখন এটা বললেই তো আগের কথা যাবো, কিন্তু মেইন যে নেগেটিভ ইম্প্যাক্ট আমি এটা একটা এক্সাম্পল দিতে পারি, যে মিডিয়া কেমনে ম্যানিপুলেট করছে পাবলিক অপিনিয়নকে আমেরিকায়। 2016 সালে ইভেন ইউএস ইলেকশনে আর ইভেন ব্রেক্সিটের যে ভোটিংটা হইলো, একটা ক্যামব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডাল এটা ইয়ে করা হয়েছে, যে ফেসবুক মানুষের ডাটা হারভেস্ট করছে, ওইটা দিয়ে পরে হইতেছে তারা ফেক সাইকোলজিক্যাল প্রোফাইল বানাইছে শত শত ভোটারদের, পরে ওগুলো পলিটিক্যাল অ্যাড টার্গেট করছে জানি ওরা পাবলিক অপিনিয়ন ম্যানিপুলেট করতে পারে আর ইলেকশন ঘুরায় দিতে পারে। আর এটা তো আর ডেমোক্রেসি না, সো কল যারা হইতেছে গণতন্ত্র বলে এগুলো ওয়েস্টার্ন সোসাইটি, এটা কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্র তো আসলে গণতন্ত্র exist করে না। হইতেছে একটা পর্দা, এটা পর্দা। আমি মনে Exactly, করি এটা একটা গণতন্ত্র illusion, এটা একটা এটা illusion। এক্সিস্ট, এটা আচ্ছা, এজেন্ডা আর কিচ্ছু না, আর এটা কিচ্ছু না। গণতন্ত্র, এটা টোটালি পলিটিক্যাল টার্ম, এটা ডিফারেন্ট ইস্যু। এখানে মানে সোজা কথা এক্সপেরিমেন্ট, এখানে ডেমোক্রেসি কথাটা ইনক্লুড না করলেও চলে। ডেমোক্রেসি হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট ইস্যু। আর ডেমোক্রেসিরও কিছু নেগেটিভ সেক্টর আছে, কিন্তু আমাদের আলোচনা তো ডেমোক্রেসি না, আমাদের মেইন আলোচনা আমাদের হচ্ছে মিডিয়া। আলোচনা হচ্ছে মিডিয়া, মিডিয়া হ্যাঁ, হচ্ছে মিডিয়া আমাদের কিন্তু আলোচনা। আমাদের এই কি বলে, আমাদের ডেমোক্রেসি বলেন বা অন্যান্য যে পলিটিক্যাল মুভমেন্ট গুলাকে বলেন, এই সবকিছুকে কিন্তু ম্যানিপুলেট করতেছে। যেমন এই যে আমাদের আমরা আমাদের কি দেশের দেখছি যে যে সোশ্যাল মিডিয়াতে, আমরা রিসেন্ট এক্সাম্পল দিই 2019 সালে কি হয়েছে হাকিকত ভাই, যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলো হচ্ছে মিসো ইনফরমেশনে ভর্তি হয়ে গেছিল কোভিড-19 এর ব্যাপারে, ফেক চিকিৎসা, ফেক এ ডেঞ্জার, ও ডেঞ্জার, মানুষজন হার্ট অ্যাটাক করেও মরে গেছে, মানে ফোবিয়া হয়ে আমাদের গেছে ইমিউন না। সিস্টেম, সবচেয়ে দুর্বল কখন হয়, আমরা যখন ভয় পাই। যেমন কোভিড ফোবিয়া যেটা হয়েছে, কোভিডে কিন্তু এত মানুষও মরে যায় না, মরে যাওয়ার কথা না। পার্সেন্টেজ যদি আমি দেখি কত পার্সেন্টেজ মানুষ মরে পার্সেন্টেজে যাওয়ার যদি কথা, দেখি, সেটা আমি কিন্তু এত বেশি একজনের না। আর্গুমেন্টও দেখছি, আপনারা অবাক হবে আমি কি যেটা বলতেছি। নর্মাল কমন ফ্লুতে যত মানুষ মরে যায় প্রত্যেক বছর, কোভিডেও ওইটা মরে গেছে। কোভিড আমি বিশ্বাসও করি না কোভিড হয়েছে। আরে এখন আমার ইমিউন সিস্টেম তো দুর্বল হয়ে পড়বো আমি যদি ভয়ে থাকি। এখন বেশিরভাগ মানুষ আমার কাছে মনে হয় যে সোজা কথা ভয়ে মারা গেছে। হ্যাঁ, কোভিডে ইম্প্যাক্ট পড়ে মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, হ্যাঁ, কিন্তু এটা যেভাবে ফিয়ার মঙ্গারিং ছড়ানো হয়েছে, সেটা এত মানে ফিয়ার কি মঙ্গারিং ফলস ক্লেম করা ছিল হয়েছে, না। ভ্যাকসিনের ভিতর মাইক্রোচিপ পাওয়া গেছে, 5G বলে ভাইরাস, 5G ভাইরাস ওইটা বাড়ায়। অন্য কিছু, বাট সোজা কথা হচ্ছে যে এগুলা কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখি এগুলো আর তো কি। মিডিয়াই করছে, এগুলো তো মিডিয়া এক্স্যাক্টলি। করছে না। মিডিয়াই তো করছে, এটা তো অস্বীকার করার কিছু তারপর যে না। মিডিয়া আর তো এক্সাম্পল কি 9/11, ইরাক ওয়ার, এগুলো তো আমরা এইখানে বললামই। আমরা একটু বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশ বা সাউথ এশিয়ার দিকে। তো ওইটা দেখলে আপনি একটু আরো বেশি শিহরিত হবেন। আহ, কিছু কিছু স্পেসিফিক অ্যাপ্লিকেশন লাইক টিকটক আর এই টাইপের জিনিস অ্যাপ্লিকেশন, ওইখানে আপনি যদি র্যান্ডমলি ঢুকেন, তাহলে আপনি এমন কিছু দেখতে পারবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মানে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, কি দেখতেছি আমি, এরকম একটা এটা তো আছে, এটা মানে আমি যদি তৃণমূলে যাই সেটা তো এটা দেখি, পরে এটা তো হইতেছে অ্যাভেলেবেল আছে। এটা যেমন আমি কিন্তু এখানে একটা কথা ইনক্লুড করতে চাই, কোভিড এর প্রসঙ্গ যেহেতু বলা হইতেছে, আমি এখানে একটু কিছু জিনিস বলি। যেমন আমি আমার বড় বোনের কথাই বলতে পারি, সে ডাক্তার, সোজা কথা হচ্ছে সে একজন মেডিকেল প্রফেশনে আছে। তার হাজবেন্ড, তারা কিন্তু ডাক্তার, কিন্তু তারা কিন্তু ভ্যাকসিন নেয় নাই। তারা মেডিকেল ডাক্তার, তারা ভ্যাকসিন নেয় নাই। এখন এরকম কিন্তু অনেক ডাক্তারদের দেখা গেছে যে তারা কিন্তু নেয় নাই ভ্যাকসিন, ইচ্ছা করে নেয় নাই, কারণ তারা জানে ভ্যাকসিনের ইম্প্যাক্টটা কি। কিন্তু মিডিয়াতে কিন্তু জিনিসটা সোজা কথা ইমিউন সিস্টেম স্ট্রং করার জন্য ভ্যাকসিন যে ইয়া করছে, কিন্তু এই যে মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ, যে এমআরএনএ তে যে আমাদের ইম্প্যাক্ট পড়ে ভ্যাকসিনটা নেওয়ার পর, এটা যে হার্ট অ্যাটাকের একটা কারণ হয়ে দাঁড়াইছিল, সেটাও কিন্তু মিডিয়া লুকানোর অনেক ট্রাই করছে, কিন্তু এটা কিন্তু সফল হইতে পারে না। অনেকে দেখা গেছে যে, আমি যদি এরিকসনের কথাই বলি, ফুটবল প্লেয়ার, আবার অ্যাগুয়েরোর কথা বলি, তারা কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরে কিন্তু তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে বলতে গেলে। এরিকসন এখন আগের মতো খেলতে পারে না। আর আর্জেন্টিনার অ্যাগুয়েরো যে ম্যান সিটিতে খেলতো, সে তো পুরো লাইফই নষ্ট হয়ে গেছে তার হার্টে দুর্বল হওয়ার পর।
দুর্বল হয়ে, সে তো সোজা কথা ভ্যাকসিন নেওয়ার পরই তো সেটা ইম্প্যাক্ট পড়ছে। তার এমআরএনএ যে ভ্যাকসিনটা আছে, মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন, যেটা বেশিরভাগ সব কোভিডে তো এটা দিয়ে যে আপনি মনে করেন যে আপনাকে মনে করেন যে ইনজেক্ট করা হইতেছে যে ভ্যাকসিনটা, সেটা তো সোজা কথা হইতেছে যে আপনার সামহাও আপনার ইম্প্যাক্ট পড়তেছে আপনার হার্টে, কার্ডিওভাস্কুলার ডিজিজের অন্যতম কারণ হয়ে দাঁড়াইছে। এখন এটার যে নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা কিন্তু মিডিয়া হাইড করার ট্রাই করছে অনেক সময়, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে আরো ভালো মতো ফাঁস হইতেছে জিনিসটা। আল ওয়াহিদ, এটা সম্বন্ধে কিছু বলবেন আপনি? এটা সম্বন্ধে অ্যাকচুয়ালি অনেক কিছু আমরা কমপ্লিট করে ফেলছি। আর মেনলি যখন এটা নিয়ে আমি যখন কথা বলতে যাব, একটা জিনিস আমরা দেখতে হবে যে সত্যি শেষ হয়ে গেছে, ট্রুথ ইজ লস্ট, পাবলিক অপিনিয়ন এটাও ফেড, এটাও কর্পোরেট বড় বড় এরাও করতেছে, যেটা ডিপ স্টেটে নিয়ে যায়। আচ্ছা, যেমন কোভিডটারে কি আপনি ডিপ স্টেটের একটা বড়সড় এজেন্ডা হিসেবে ধরবেন না? অফকোর্স, হ্যাঁ অবশ্যই। এটা তো পুরো হইতেছে মিসলিডিং স্টোরিজ, বায়াস, বুলশিট, আমি এটা বলবো, আর কিছু না। আলখিদার, এই কোভিড এর যে টপিকটা, এটা তো আমরা সবাই মানে যাদের স্বাভাবিক জ্ঞান আছে তারা বুঝতে পারবে যে জিনিসগুলো আসলে কিভাবে হইছে। তো এই টপিকটা সম্পর্কে আমরা আসলে অনেক কিছুই আলোচনা করে ফেলছি। আমাদের উচিত অন্য টপিকে বা আচ্ছা আমরা এখন অন্য মেন একটা সেক্টরে সুইচ করি, যেটা মিডিয়ার ইস্যুর মধ্যে রিলেটেড। আপনি একটা এক্সাম্পল তুলে ধরতে পারেন যে এটা হচ্ছে পুরা ফ্যাক্ট এন্ড সবার সামনে চলে আসছে মিডিয়ার যে ডার্ক সাইড গুলা, অথবা এরকম কিছু একটা। হ্যাঁ ধরলাম, এটা তো বললাম। ওইটা নিয়ে আলোচনা হয়েছে। যেমন অনেক আমি অ্যাকচুয়ালি এন্টারটেইনমেন্ট ওই ইয়াটা সেক্টরটার কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে ওই এন্টারটেইনমেন্ট সেক্টরের কথা যদি আপনি বলতে চান, কি আর আছে হলিউডের না হলিউডের যে বিষয়গুলা। আচ্ছা, মিডিয়ার একটা ইম্পর্টেন্ট মানে ইন্ডাস্ট্রি, যেটা সোজা কথা হইতেছে যে এনএসএফডব্লিউ ইন্ডাস্ট্রি, বা সোজা কথা হইতেছে যে পর্ন ইন্ডাস্ট্রি বলি, বা অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট, যেটা এটা তো মিডিয়ার অন্যতম একটা মাধ্যম। এটা একটা জঘন্যতম মাধ্যম। বা আমি একটা কথা বলি, আপনি হয়তোবা জানেন বাংলাদেশে আপনি যেমন ইমুতে যেসব ঘটনা গুলা ঘটে, ইমোতে বা ইয়াতে, এগুলা তো সোশ্যাল মিডিয়া ইউজ করে যে বিভিন্ন ইয়া করতেছে, বা মনে করেন যে হ্যান ত্যান, ওখানে যেসব কাজগুলো করা হইতেছে, অনলাইন প্রস্টিটিউশন পুরো একদম অনলাইন, মনে করেন যে প্রস্টিটিউশন, যেটা এক্স্যাক্টলি মানে এখানে ওভারঅল জিনিসটা হইতেছে যে প্রস্টিটিউশন লিগ্যাল করছে, লিগ্যাল না করায়, বুঝছেন জিনিসটা, যে ওরা লিগালি প্রস্টিটিউশন লিগ্যাল করছে, এই জিনিসটা হইতেছে করা হইছে। এখন এটা না সেক্স বা ইয়ার কথা যেটাই বলি, সোজা কথা যে তারা যে টাকার বিনিময়ে হ্যান ত্যান করতেছে, সবকিছু করতেছে, যাই করতেছে এটা বুঝতে পারছে, মুংচুং বহুত কিছুই করতেছে। এখন এটা তো একটা আছে, এখন অ্যাডাল্ট এন্টারটেইনমেন্ট যে ইন্ডাস্ট্রিটা আছে, এটা সব মানে একটা বড় সড়ো ইন্ডাস্ট্রি। অনেকে অনলি ফ্যান্সে জয়েন করতেছে, হ্যান ত্যান করতেছে, কত কিছু। যেমন ইউকের উদাহরণ দিই, ইউকেতে একটা মহিলার কথাই বলি, যে অনেক লোকের সাথে ঘুমায় এখন রিসেন্টলি দেখা গেছে যে তার সিচুয়েশন কি পরিমাণ খারাপ হয়ে গেছে। এখন সে রিসেন্টলি আবার সে বলে প্রেগনেন্ট হয়েছে, এখন সে তার বাচ্চাও জানে না, দুইজন বলে একসাথে প্রেগনেন্ট হয়েছে। মানে একটা কথা এটা বলা যায়, মানে কি মানে আমরা কি এখন এই লাইফস্টাইল ফলো করবো? মানে সোসাইটিতে আমরা ওইদিকেই চলে যাচ্ছে, মানে বাংলাদেশ আস্তে আস্তে ওইদিকেই আগাচ্ছে। আপনি যদি বাংলাদেশ, আমার মনে হয় আপনি দেখবেন যে প্ল্যাটফর্ম, বিভিন্ন প্ল্যাটফর্মে, হ্যাঁ বিভিন্ন প্ল্যাটফর্মে সাইবার অ্যাবিউজ, হ্যাঁ না, এগুলা বাড়তেছে কেমনে, যে একটা মেয়ে, আর ধরেন যে ফর এক্সাম্পল, হ্যাঁ যে একটা মেয়ের নাম ধরেন এক্স, ছেলের নাম ওয়াই, এক্স ওয়াই কে হইতেছে তার হিডেন ইমেজেস দিচ্ছে, হ্যাঁ না, ডিসক্রিট ইমেজেস গুলা দিচ্ছে, পরে ওই ছেলেটা হইতেছে ওই ইমেজেস গুলা নিয়ে পরে হইতেছে তাকে ব্ল্যাকমেল করতেছে। তখন হচ্ছে ওই মেয়েটার আবার বিভিন্ন সার্কামস্ট্যান্সেস এর ভিতর দিয়ে যাওয়া হয়, আর বেশিরভাগ সময় এতই সাইকোলজিক্যাল টেররের মধ্যে থাকে যে এটা লিড করে তাদের সুইসাইডের মধ্যে। আবার এগুলো আবার প্রসিকিউশন হইতেছে না বেশিরভাগ। হ্যাঁ, এটা জানাও হচ্ছে না, মানে যে এই কারণেই যে মানে কেয়ারও করতেছে না মানুষ, কেয়ারও করতেছে না। এটা তো নরমালাইজ করা হয়ে যায়, স্যার এরকম দুই একটা থাকে ইয়াং বয়সে এরকম ধরনের মানে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে, নরমালাইজেশন, মানে এই ছোট মানে এটা ছোট পোর্ন এনএসএফডব্লিউ পুরা যে কমিউনিটি আর পুরা ইয়েটা
এটা হইতেছে লিগালি একটা ব্যাকডোর লিগালিটি করা হয়েছে, যে এটা ল অ্যালাউ করা হয়েছে ইনডিরেক্টলি। হ্যাঁ, যে এটাকে আমরা বলি কোয়াসি লিগাল হইতেছে যখন হইতেছে একটা জিনিস লিগাল কিন্তু এটা লফুল না, এটা পুরো হইতেছে ফুললি লফুল না ওইটা। এন্ড বিষয়টা হচ্ছে যে পর্ন ইটসেলফ যে কত মেন্টালি এফেক্ট করছে এটা আমরা তো দেখতেছি। আবার ওই যে মেন্টালি এফেক্ট করছে, আবার অন্য যে মানুষগুলো আছে অ্যান্ড্রু টেট, আবার বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, তারা বলবে যে পর্ন কুইট করো, ঠিক আছে ভালো কথা বলতেছে, কিন্তু তারা একটা ভালো কথা বলে আরেকটা খারাপ করে দিব, বুঝছেন? এটা করা হইতেছে অ্যান্ড্রু প্রসঙ্গ যেহেতু আছে, অ্যান্ড্রু টেট তো সে বিলিয়নিয়ার দাবি, সেলফ প্রোক্লাইমড বিলিয়নিয়ার বা যে হোক, সে নিজে তো এত টাকা অর্জন করছে মানে সাইবার ক্যাম্প চালায়া। এটাই তো। তাহলে এই যে দেখেন ঘুরে ফিরে তো একই জিনিস, যে যারা বলতেছে না, আমি ওর কথা বলতাম না, সে ইসলাম গ্রহণ করছে, কি টাইপের ইসলাম গ্রহণ করছে আল্লাহ জানে, যাই হোক সে ইসলামোফোবিকের মতো আচরণ করে এখন সে দাবি করতেছে যে সে মানে ওইগুলা থেকে সে হয়েছে, কিন্তু সে কি বর্তমানে ওইগুলো ওই লেখ থেকে এখন আর সরতে পারছে? তার এটা আমরা জানি না, এটা আমরা জাজ করব না। আচ্ছা আচ্ছা, তার ক্যারেক্টারিস্টিক্স দেখে আমরা মানে আমার মনে হচ্ছে না, আমার অপিনিয়ন, কিন্তু আমি জানি না, আল্লাহ জানে বেস্ট। আমরা বলতে পারি কারণ সে একজন পাবলিক ফিগার, সো কল পাবলিক ফিগার, মানে সে একটা সিগমা ভাইব দেখায়, বা সে মেইনলি আলফা, মানে তার রিলেটিভ থাকার জন্য অনেক কিছু করে এরা, বুঝেন নাই? এখন পোলাপাইনের মধ্যে এইসব ফিগারগুলো মিডিয়ার মাধ্যমে কিন্তু পোলাপাইনের মধ্যে ইমপ্যাক্ট করতেছে। ওয়ানাবি সিগমা বাই সিগমা, যারা যে অরিজিনাল সিগমা তারা অরিজিনাল সিগমা ওরা কথা বলে না। ন্যাচারাল সিগমারা তারা সোসাইটি, এখন ওয়ানাবি সিগমা ন্যাচারাল সিগমা তো এক না, যারা ওয়ানাবি সিগমা তাদের সাথে কথা বলে বোঝা যায়। এইখানে একটা টপিক যে সিগমা যে জিনিসটা, এইটাও তো কিন্তু আলটিমেটলি মিডিয়ার মাধ্যমে ছড়াইছে। সিগমা বলতে আমরা আরেকটা জিনিসের কথা বলতে পারি, যে সিগমা এগুলো আমরা ব্রেইন রটের কথা এখন বলবো, যে মিডিয়া কেমনে ব্রেইন রট ছড়াইছে বিভিন্ন সিগমা, পরে হইতেছে বিভিন্ন মিম, এগুলোর মাধ্যমে মানে অনেকে বোঝে না ব্রেইন রট মিনিংটা কি, অনেকে বোঝে না। আচ্ছা, সো ব্রেইন রট মিনিংটা আমরা যখন বলতেছি, ব্রেইন রট হইতেছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মদের মধ্যে যে ইনফর্মাল একটা টার্ম ইউজ করা হয়, মানে মানে ক্রিটিক্যাল থিঙ্কিং ডিক্লাইন করা, মানে আমি যখন আমি বুঝাইলাম যে ইন্টেলেকচুয়াল, হ্যাঁ না, যে ওয়ার্ডটা আমি ইউজ করলাম ইন্টেলেকচুয়াল, এটা না ইউজ করে আমি বললাম হইতেছে স্মার্ট, বুঝছেন? জিনিসটা ডিমিনার করা, মানুষকে ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে নিচে নামায় দিয়ে হইতেছে ব্রেইন রট, যে উল্টাপাল্টা কাজ করা, হ্যাঁ, পাগলের মতো কাজ করা, এটারই হইতেছে ব্রেইন রট, হইতেছে একটা এজেন্ডা। এইগুলো যে বাচ্চারা আছে, স্কিবিডি টয়লেট, বিভিন্ন এগুলো জিনিস, হ্যাঁ, পরে এগুলো কি করে, অ্যাটেনশন স্প্যান, পরে হচ্ছে মেন্টাল শার্পনেস, এগুলো হচ্ছে কমায় ফেলে। হ্যাঁ, পরে এগুলো হচ্ছে লো কোয়ালিটি কন্টেন্ট, মানে স্পেশালি এগুলো বাচ্চাদের মধ্যে হয়, যারা রোবলক্স, সোকল রোবলক্স প্যারেন্টসরা এখন খেলতে দেয়, রোবলক্স খেলে এখন এগুলো হইতেছে এগুলো কজ করে। আমি যদি আমার কাজিনদের কথাও বলি ছোট তাহলে অন্যদের কথাও বলি, যারা হইতেছে টিনেজার আছে, তারা হইতেছে এটা আসক্ত হয়ে গেছে, তারা এটাকে পুরো নর্মালাইজ মনে করে। হ্যাঁ, আর এগুলো হইতেছে এই জিনিসটা হইতেছে রিসেন্টলি ইনফ্লুয়েন্স করা হয়েছে সবার মধ্যে। মিডিয়ার মাধ্যমে দেখতেছি যে আমাদের যত সমস্ত প্রবলেম আপাতত জেনারেশন ফেস করতেছে, তার মধ্যে মিডিয়া অনেক বড় একটা ইভেল রোল। মিডিয়া অবশ্যই, মিডিয়া এখন সবচেয়ে বড় জিনিস ইনফ্লুয়েন্সের মাধ্যমে। কেন এখনকার মানুষ এতই অ্যাডিক্টেড হয়ে গেছে সোশ্যাল মিডিয়া স্ক্রিনের উপর। এটা আমি আরেকটা জিনিস কথা তুলে রাখবো, যে এটা আমার তোলা উচিত না, যে আমাদের মোবাইল, আমাদের যে মানে স্মার্টফোন, এটা যেমনি তৈরি হয়, এটার সাথেও কিন্তু একটা অ্যাডিকশনের রিলেশন আছে। এটা আমি জাস্ট এই পয়েন্টটুকু কথা বলবো, এটা নিয়ে আমি আর আবু হিকায়া ভাই আমরা হইতেছে অন্য একটা দিন এই বিষয়টা নিয়ে কথা বলবো। কিন্তু মেইনলি যদি আমরা কথা বলি হইতেছে যে ব্রেইন রট নিয়ে, আমি যেটা মনে করি যে ইন্টারনেট এখন মানুষকে আরো বোকা বানাইতেছে, বেশি রিঅ্যাক্টিভ বানাইতেছে, আর তাদের এবিলিটি টু থিংক কমায় দিতেছে। বানাচ্ছে অনেক, হ্যাঁ, প্রচন্ড লেজি বানাইতেছে।
মানুষ ধরেন একটা 14 থেকে 15 বছরের মেয়ে, সে সারা রাত 12টা থেকে শুরু করে সকাল 6টা পর্যন্ত সে টিকটক স্ক্রল করতে থাকবে, কিন্তু তার মা বাবা মনে করবে সে ঘুমাইতেছে, কিন্তু তার মা বাবা জানেও সে ঘুমাইতেছে না, তাও কোনো কিছু বলবে না। এখানে মা বাবারও একটা একসেপ্টেন্স চলে আসে, যেটা হইতেছে প্রচন্ড খারাপ। মা বাবার শাসন আমাদের সোসাইটির থেকে চলে গেছে। শাসন মানে না কিন্তু একজন আরেকজনের মারা, যেটা আমাদের বাংলাদেশের সোসাইটিতে মারামারি এগুলোর ইনফ্লুয়েন্স আছে, এই জন্য বাচ্চারা অ্যাকচুয়ালি বুঝে না। শাসন হইতেছে এমন যে তোমার ছেলে নাহলে তোমার মেয়েকে একটা লাইভ এক্সাম্পল দিয়ে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা বৃদ্ধি করা, কিন্তু এটা আমাদের বাংলাদেশের মা বাবারা করতেছে না, তার প্যারেন্টসরা করতেছে না, কেন এই টপিকে তারা আমরা সো সবাই কল্ড বেশি বুঝে। অন্য একটা করা যায়, আলোচনা করা যায় যে অন্য আলোচনা করা যায়। এখন যেমন আল ওয়াহিদ যে কথাটা বললো সেটা কিন্তু ভালো পয়েন্ট বলছে। এখন আসল কথাতে একটা কথাতে আসে, এখন আমরা মানে মেইন কথা মানে সলিউশন নিয়ে কথাবার্তা বললা মানে জিনিসটা একটু কনক্লুড করে দিই, মানে টোটাল আলোচনাটা। এখন বেস্ট সলিউশনটা কি, মানে হোল সিনারিও মানে যত আলোচনা করলাম এগুলার মানে সলিউশন একটু সংক্ষেপে যদি দুজন আলোচনা করতো তাহলে ভালো হতো। তো এইখানে অবশ্যই বলেন আপনি, আমি আল খেদির ভাই, আপনি শুরু করেন, পরে আমি আপনার ইয়ে দিয়ে ফলো করব। যেহেতু সিচুয়েশনটা মিডিয়া আমাদের মধ্যে এলজিবিটিকিউর যে ইনফ্লুয়েন্স ওইটা ঢুকাচ্ছে, স্যাটানিজমের দিকে নিয়ে যাচ্ছে, তাছাড়া আমাদের এক কথায় নিউ জেনারেশনকে পঙ্গু করে দিচ্ছে। ঠিক আছে, আমাদের ব্রেনকে ইন্টেলেকচুয়াল ভাবে বা স্মার্টলি চিন্তা ভাবনা করতে দিচ্ছে না মিডিয়া, বাধা দিতেছে মানে বাধা দিতেছে। এক্স্যাক্টলি। তো এইগুলার জন্য আমাদের কিছু রুলিং সেট করা লাগবে। আর আমি মনে করি যে প্যারেন্টিং এটা আমাদের অনেকটা বড় ইস্যু, কাজ আমাদের বর্তমান যে প্যারেন্টস শুরু করতে হবে। হ্যাঁ, বর্তমান প্যারেন্টসরা আমাদেরকে না বুঝেই আর কি অন্যভাবে শেখানোর চেষ্টা করতেছে। তাছাড়া অন্যান্য যে সেক্টর গুলো তো আছেই, যে যেমন ইসলামোফোবিয়া ইটিসি ইটিসি। সো আমার মতে এইগুলা থেকে কমপ্লিটলি বের হওয়ার একটাই ওয়ে, সেটা হচ্ছে আমাদের সঠিক জ্ঞান বা সঠিক নলেজ আমাদের প্যারেন্টসদের বা আমাদের সোসাইটির আমাদের কাছে পৌঁছানো। আর যে নেগেটিভ সাইড গুলো মিডিয়ার, ওইগুলাকে বাতিল করা। সো এটা তো আমার ওন পার্সোনাল অপিনিয়ন। এন্ড আপনি কি মনে করেন ওয়াহিদ ভাই, এটা সম্পর্কে আপনার কিভাবে আমি এটা সম্বন্ধে আমার ডিসকাশনটা একটু বড় হবে, কেন আমি আপনার অপিনিয়নে অ্যাবসলিউটলি আমি এগ্রি করি। আর আমি জিনিসটা হইতেছে আপনার অপিনিয়নটা আমি রেসপেক্ট করি, কিন্তু অবশ্যই যে আমাদের মা বাবার হইতেছে জিনিসটা আগে ওদের স্টেপ ফরওয়ার্ড করা উচিত, যে এগুলা হইতেছে অ্যাকচুয়াল বড় বিষয় লাইফে। অনেক মানুষ এগুলো এখনো বুঝতেছে না, যে হ্যাঁ আমার ছেলে মেয়েকে তো এগুলো ইম্প্যাক্ট করতেছে না, তারা তো পড়ালেখায় ঠিকই আছে ভালো, কিন্তু তারা অ্যাকচুয়ালি পড়ালেখা তো টেক্সচুয়াল এডুকেশন, এটা তো কিছুই না, এটা তো ডিগ্রির জন্য। অ্যাকচুয়াল পড়ালেখা তো তার মানবিকতা, তার মেন্টাল যে যে ইয়েটা আছে, তার যে মোরালিটিটা আছে, তার যে ইন্টেলেকচুয়ালিটিটা আছে, এটা হইতেছে বৃদ্ধি করা। এখানে হইতেছে মা বাবার জিনিসটা আসার আগে সবার আগে আসে হইতেছে গভর্নমেন্টের জিনিস। সো আমার মনে করি যে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলায়, যেগুলো হচ্ছে ছেলে নালে মেয়েরা হইতেছে ছোট মানে টিনেজার আছে যারা, তারা যখন এগুলো অ্যাপে লগ ইন করে নাহলে কোনো কিছু করে, একটা আইডি প্রোভাইড করা উচিত, যে তাদের বয়স কত অ্যাকচুয়াল। ফেক হোক যা হোক, এগুলো হইতেছে ফেক হইলে সমস্যা হয়ে যাবে, এগুলো পরের কথা। এটা আইডি প্রবেশ করলে একটা টাইম লিমিট প্রবেশ মানে করা যাবে, একটা টাইম লিমিট প্রোভাইড করলে ধরেন ডিজিটাল ডিটক্স যেটা আমরা বলে থাকি। সো এই জিনিসটা কারা করতে পারবে? গভর্নমেন্টরা করতে পারবে। তারা হচ্ছে স্ক্রিন টাইম কমাইতে পারবে, এক্সেসিভ ইউজ কমবে, তখন সোশ্যাল মিডিয়া এগুলোর সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাবে। এগুলো বিভিন্ন ইউকে, আমেরিকা, ইভেন হইতেছে কনজারভেটিভ স্কুল এবং কলেজে এগুলো জিনিস বলা হয়েছে। আর কিছু কিছু জায়গায়, ফর এক্সাম্পল চায়নাতে টিকটক, ওদের যে টিকটক আছে ওইটা হইতেছে এটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। হ্যাঁ, যে 14 বছরের নিচে তারা অনলি 40 মিনিট পাবে, 40 মিনিট পার ডেতে পাবে। সো এখন এই জিনিসটা আমাদেরও দেখতে হবে, যে যেগুলো কোম্পানি এগুলো অ্যাপ বানাইছে তারাই হইতেছে এখন এগুলো ইমপ্লিমেন্ট করতেছে তাদের দেশে। তার মানে এরা চাইতেছে যে অন্য অন্য দেশ এগুলোতে এফেক্টেড হোক আর তারা উন্নতি করুক। এটাই হইতেছে আরেকটা বিষয় আমি নিয়ে নিলাম। আর
এটা ওভারঅল করবে কি সোশ্যাল মিডিয়াকে লেস অ্যাডিকটিভ বানাবে। এখন সবচেয়ে বড় জিনিস যেটা করা উচিত যেটা হইতেছে ওয়েস্টার্ন কালচারে আছে, ওয়েস্টার্ন ইয়েতে আছে, যেটা হইতেছে কারেন্টলি আমাদের এশিয়ান কালচারে নাই, আর মিডল ইস্টার্ন কালচারে আস্তে আস্তে এটা চলে যেতেছে, যে রিয়েল লাইফ এনগেজমেন্টটা নাই, রিয়েল লাইফ এনগেজমেন্ট কমে যাচ্ছে, রিয়েল লাইফ এনগেজমেন্ট কমে যাইতেছে। স্কুল এবং ফ্যামিলি এরা হইতেছে মানে স্ক্রিন টাইম স্কুল এবং ফ্যামিলিকে রিপ্লেস করে ফেলতেছে। সোশ্যাল কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো স্পোর্টস নাই, কোনো মানে হবিজ নেই, কোনো কিছু নেই, মানে ইন পার্সন ইন্টারাকশনসও নাই ভাই। যে ফর এক্সাম্পল ইউকে নাহলে আমেরিকা, এখানে সোশ্যাল ওয়ার্কারদের সাথে তুমি কথা বলতে পারবা, যে তোমার কোনো সমস্যা হলে তুমি কথা বলতে পারবা, যে হাও তোমার সোশ্যাল মিডিয়া এগুলো ইম্প্যাক্ট করতেছে এগুলা। কিন্তু আমাদের এশিয়ান কালচারে এগুলো নাই, থাকলেও ওইটা মানুষজন প্রেফার করে না, মনে করে যে একটা তোমাকে সোশ্যাল একটা মানে তোমাকে একটা ইয়ে দিয়ে দিবে, ট্যাগ দিয়ে দিবে যে ও মেন্টালি ইল, ও পাগল, এজন্য ও যাইতেছে ক্লিনিকে এসে। সো এই জিনিসটার একসেপ্টেন্সটা নাই। এটারও এক্সাম্পল কি, যে জাপান করছে কি, লিমিট করে দিছে স্মার্টফোন ক্লাসের মধ্যে, আর স্টুডেন্টসদের আরো রিয়েল লাইফ ফোকাস করা হয়েছে। ইউকে তো করছে, বিভিন্ন জিনিসেও করছে। এখন আমরা সেকেন্ড পয়েন্টে চলে যাবো, এটা হচ্ছে কন্ট্রোলিং, যে আমরা এটা মিস ইনফরমেশন আর ফেক নিউজ এগুলো আমরা কন্ট্রোল করবো কেমনে। এখন সলিউশনটা কি? সলিউশন প্রথমত হইতেছে, আমি যখন একটা সোর্স দেখবো, ফর এক্সাম্পল আমি বিবিসি থেকে একটা বায়াস সোর্স দেখলাম যে এমন আর্টিস্টের এমন মার্ডার হয়েছে, আমার এই জিনিসটা ফ্যাক্ট চেক করার জন্য আমার আরেকটা সোর্স দেখতে হবে, যে অন্য একটা সোর্স কি বলতেছে, পরে আমার ওইটা দুই জিনিসটা অ্যানালাইজ করে জিনিসটা বলতে হবে, অ্যানালাইজ করতে হবে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ এটাতে এত কিছু করতে পারবে না যারা টিনেজাররা আছে, তাহলে মা বাবারা স্টেপ অন করে তাদের জন্য হইতেছে মানে নন বায়াস মিডিয়া এগুলো হইতেছে পোট্রে করুক, তাহলে পলিটিক্যাল ম্যাটারে তাদের এখন ঢুকানোই উচিত না, যেটা আমি মনে করি। হ্যাঁ, কেন তাদের যে পলিটিক্যাল অপিনিয়ন এটা হইতেছে তাদের লাইফ অনেক কিছু চেঞ্জ করে। যে একটা ছোট বাচ্চা যদি একটা পলিটিক্যাল কথা শুনে, ফর এক্সাম্পল আপনি দেখবেন আমেরিকায় অনেক ছোট বাচ্চারা বলে ট্রাম্প খারাপ, ট্রাম্প খারাপ, মা বাবার কথা শুনছে, মিডিয়াতে দেখছে, দেখি তো বলতেছে, ওরা তো জানে না ট্রাম্প খারাপ নাকি, এটা ইভ্যালুয়েট করতে পারে না। এটা হচ্ছে আরেকটা জিনিস। বিভিন্ন এটা মানে এটাই হিউম্যান মানে বাচ্চাদের টেন্ডেন্সি এটা। হ্যাঁ, সো ফেক নিউজ আর মানে মিস ইনফরমেশন কন্ট্রোল করার জন্য আমি যেটা মনে করি যে ফ্যাক্ট চেক করা, সেকেন্ড বার ফ্যাক্ট চেক করা, এটা হচ্ছে ভালো জিনিসটা। পরে আরেকটা জিনিস যেটা চলে আসে যে সোশ্যাল মিডিয়া করে কি মেইনলি যে একটা ট্রাইবালিজম মানে বের করে ফেলে। যে ফর এক্সাম্পল আমরা হিউম্যানরা কিন্তু প্রচন্ড ট্রাইবাল, ইভেন কোরআনেও বলা হইতেছে যে আল্লাহ আমাদের বিভিন্ন ট্রাইবে বানানো হয়েছে জানি আমরা একে অপরকে দেখে রাখতে পারি আর শিখতে পারি। হ্যাঁ, তার মানে না যে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি। হ্যাঁ, অমনি ঠিক না, সরি আমার ভুল হয়েছিল। কিন্তু আমরা কি করি, আমরা হইতেছে ইন্টারঅ্যাক্ট না করে আমরা আরো ডিস্টিংশন করে ফেলি নিজেদের মধ্যে, যেটা সোশ্যাল মিডিয়া করছে। সোশ্যাল মিডিয়া ট্রাইবালিজম ইমপ্লিমেন্ট করছে, হ্যাঁ, পলিটিক্যাল পোলারাইজেশন ইমপ্লিমেন্ট করছে, মানে অনলাইন হেট এগুলো ইমপ্লিমেন্ট করছে। সোশ্যাল মিডিয়া কি করছে যে এগুলো হইতেছে ওরা বিভিন্ন হেটফুল কন্টেন্ট, পরে হচ্ছে ডিভাইসিভ কন্টেন্ট, যে এ খারাপ, ব্ল্যাক খারাপ, হোয়াইট, এমন হচ্ছে ডিভাইড, সবসময় রেসিজম পুট থ্রু করছে। এজন্যই তো মানুষরা শিখছে যে ব্ল্যাকদের এ হয়েছে, ও হয়েছে। ঠিক আছে, এটা শিখানো উচিত, কিন্তু এত ছোট বয়সে তো এটা শিখানো উচিত না। তুমি 8 বছরের বাচ্চাদের তুমি স্লেভারি কেমনে শিখাবা? তুমি 8 বছরের বাচ্চাদের কেমনে শিখাবা পাকিস্তান খারাপ, বাংলাদেশ বেটার? এটা হয় না। এটা হচ্ছে বিভিন্ন মানে ট্রাইবালিজম করা হয়, অনলাইন হেট করা হয়, যেটা আমরা বাংলাদেশি আমরা টিনেজারদের মধ্যে এখন দেখবো। তারা কি বলবে যে পাকিস্তানিকে দেখলে বলবে তুমি খারাপ, তুমি খারাপ, কিন্তু পাকিস্তানে সে ঠিকই গেলে পাকিস্তানের মানুষ তাদের ফ্রি খাবার দিবে। হ্যাঁ, তাদের সোসাইটি কথা আর কোনো কিছু এটা না জেনে, তাদের পলিটিক্যাল বায়াস শুনেই মানুষরা আজকালকার বাংলাদেশ বলেন, বিভিন্ন দেশের বলেন, মানুষকে জাজ করা হইতেছে। কমে আসছে অনেকটা, আগের মতো আর অতটা স্ট্রং নেই এখন, কিন্তু এখানে আমাদের এখন এটা আমাদের বাংলাদেশে কমে আসতেছে, কিন্তু বিভিন্ন অন্য জায়গায় এগুলো স্ট্রং আছে। ফর এক্সাম্পল চায়না আর ইউএসএ। হ্যাঁ,
চায়না ইউএসএ এটা জিনিসটা আছে। রাশিয়া আর ইউএসএ মানে এক্সাম্পলটা বেশি কাজে লাগবে। হ্যাঁ রাশিয়া ইউএসএ এক্সাম্পলটা বেশি ইয়ে হবে। আর আরেকটা জিনিসটা হইতেছে যে মেইনলি আমার 4 নম্বর পয়েন্ট হবে, যেটা আমি রিয়েলিস্টিক ব্যাকে চলে যাব, যে আমাদের ফোনস, আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এখানে কিন্তু অপশনটা দেয়া থাকে যে চিলড্রেন মানে প্যারেন্টাল গাইড, এগুলো অপশন আছে আপ টু 17 আপ টু 18 এগুলো অপশন আছে। এগুলো অপশন অন করলে হবে কি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা ছেলে নালে একটা মেয়ে যদি কোনো কিছু সার্চও দেয়, সে কোনো নেকেড জিনিসে এক্সপোজার পাবে না, কোনো এনএসএফডব্লিউ কন্টেন্টে এক্সপোজার পাবে না, সে কোনো আনরিয়ালিস্টিক বিউটি স্ট্যান্ডার্ডস এক্সপোজার পাবে না, যে ও সাদা ও ভালো, ও কালো ও ভালো। এই যে বাংলাদেশে কালারিজম হয়, বিভিন্ন এই যে পুরো এশিয়ান সাবকন্টিনেন্টে কালারিজম হয়, মিডল ইস্টে কালারিজম হয়, এই জিনিসটা তাদের এক্সপোজার হবে না। কালারিজম রিসেন্টলি আবার একটা ট্রেন্ড শুরু হয়েছে, জ লাইন ট্রেন্ড, এটাও কিন্তু একটা ইস্যু। হ্যাঁ, মিউইং জ লাইন ট্রেন্ড শুরু হয়েছে, মানে টিনেজারদের মধ্যে, মানে জ লাইন যদি এরকম হয় তাহলে তুমি আনঅ্যাট্রাকটিভ, আর যদি এরকম হয় তাহলে অ্যাট্রাকটিভ। একটা মানে নেগেটিভিটি, যেটা মানে নেগেটিভিটি, মানে একটা স্কেল করে দাও যে স্কেলটা আসলে অ্যাচিভ করা সম্ভবই না। হ্যাঁ, এগুলো সোশ্যাল কসমেটিক সার্জারি বলি, প্লাস্টিক সার্জারি বলি, এগুলোতে ইনফ্লুয়েন্স করে পোলাপাইন করে আমার মানে বডি ডিসমরফিয়া। আমাদের টিনের মধ্যে বডি ডিসমরফিয়া হয়ে গেছে, এই জিনিসটা খুবই খারাপ। যে ও কালো এমন, ও জলাইন এমন, এগুলো হইতেছে প্রচন্ড খারাপ জিনিস। এগুলো আমাদের কাউরি করা উচিত না, আর এগুলো আমাদের প্যারেন্টসদের প্রথমত এগুলো দেখা উচিত। হ্যাঁ, এখন হইতেছে আরেকটা জিনিস আমাদের মেইনলি দেখা উচিত, যে এই বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলাকে বন্ধ করে দেয়া, এগুলাকে বন্ধ করে দেয়া আমাদের লাইফে। আর যদি ইনফরমেশন গ্যাদারিং এর জন্য হয়, যদি ইনফরমেশন গ্যাদারিং এর জন্য হয়, তাহলে কন্ট্রোল করা। যদি মেনশন করতেন যে ধরেন ইনস্টাগ্রাম হইলো বা ফর এক্সাম্পল, আমি এটা মেনশন করব, এটা দেশের উপর ডিপেন্ড করে, এটা অ্যালগরিদমের উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে টিকটকের কন্টেন্টে ভালো কন্টেন্ট পাবেন না, কিন্তু বাংলাদেশে ইউটিউবে ভালো পাবেন। এখানে একটু বলে একটু ডিসকাশনটা একটু শর্ট করি, কারণ শেষ করতে হবে এটা একটু তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা, মানে এটাই হইতেছে, মানে মোটামুটি এখানে মেইনলি হইতেছে যে আমার সোশ্যাল মিডিয়াটা কন্ট্রোল করা, বায়াস কম কনজিউম করা, আর একটা কনক্লুশনে আসা, যে আমি আমার ওপিনিয়ন আর অন্যদের ওপিনিয়নই মেইন জিনিস, যে সোশ্যাল এনগেজমেন্টের উপর কোনো কিছু নাই। সো ওভারঅল সোশ্যাল এনগেজমেন্টের উপর কোনো কিছু নাই। এখানে গভর্নমেন্টের কিছু দায়িত্ব আছে, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া গভর্নমেন্টের দায়িত্ব তো আছে। এখন গভর্নমেন্টের দায়িত্ব, গভর্নমেন্টের দায়িত্ব কিন্তু চেঞ্জ করা, আমরা চেঞ্জ করতে পারবো না। গভর্নমেন্টের দায়িত্ব গভর্নমেন্ট চেঞ্জ করতে পারবে, আমরা ইনফ্লুয়েন্স করতে পারবো। সেক্টরের দায়বদ্ধতা আছে। আচ্ছা, এখানে বলি প্রাইভেট সেক্টরের দায়বদ্ধতা আছে, এখানে গভর্নমেন্টেরও কিছু দায়বদ্ধতা আছে। সবাইরে কালেকটিভ ভাবে কাজ করতে হবে এই ক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু মানে ইজি সলিউশন পসিবল না। সবাইকে এগিয়ে আসতে হবে। এটাই হচ্ছে মেইন কথা এখন। আচ্ছা, সচেতনতা এখন। যাই হোক, আজকে মোটামুটি আলোচনা হয়েছে, এখন আপাতত জিনিসটা শেষ করি। এখন আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম।